all know that this is our seventh free live class of this new free course, and in this class I am going to talk about practical use of preposition, অর্থাৎ preposition কে কিভাবে প্র্যাকটিক্যালি ব্যবহার করতে হয় সেটি নিয়ে কথা বলবো। ইন ডিটেলসে বোঝাবো যারা ইংলিশে স্পোকেন ইংলিশ বা ফ্রি হ্যান্ড রাইটিং এ দুর্বল, ইভেন সেন্টেন্স তৈরি করতে গেলে প্রেপোজিশনের ব্যবহার যারা সঠিকভাবে করতে পারেন না, আজকের এই ক্লাসে লাস্ট পর্যন্ত থাকলে এই প্রেপোজিশন ব্যবহার নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। কারণ প্র্যাকটিক্যাল ওয়েতে কিভাবে প্রেপোজিশনের ব্যবহারটা শেখা যায় আমি আপনাদেরকে এখান থেকে দেখাবো। এই ফাইলটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। প্রেপোজিশন প্রেপোজিশন ডিকশনারি নামের এখানে একটা পার্ট দেওয়া আছে, এইটা নিয়ে আমি আগে একটু আলোচনা করব। এরপরে এখানে প্রত্যেকটা প্রেপোজিশন আবার ডিটেলস ব্যবহার দেওয়া আছে, 30টার মতো প্রেপোজিশনের ডিটেলস ব্যবহার দেওয়া আছে, এইটা আপনাদেরকে বোঝাবো। এই 30টা যদি মনে রাখতে না পারেন, এর ভিতর থেকে আমি 10 থেকে 12টাকে আলাদা করে দিয়েছি, অর্থাৎ অ্যাটলিস্ট ওই 12টা প্রেপোজিশনেরও সঠিক ব্যবহার যদি আপনি জানেন, মনের যে কোনো কথা আপনি সঠিকভাবে প্রকাশ করতে পারবেন, একটা সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনকে ব্যবহার করতে পারবেন। প্রেপোজিশনের সঠিক ব্যবহার যদি না জানেন, একটা সেন্টেন্স যখন লিখবেন বা বলবেন, ওই সেন্টেন্সটা খাপছাড়া খাপছাড়া মনে হয়, অর্থাৎ একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ড প্রপার ওয়েতে কানেক্টেড হয় না। তো এটা আমাকে জানতে হবে, এক নাম্বার কথা। দুই নাম্বার কথা, আপনারা জানেন আমি অলওয়েজ প্র্যাকটিক্যালি ল্যাঙ্গুয়েজটা শেখানোর চেষ্টা করি। যারা আমার এই ফ্রি ক্লাসগুলো করছেন একদম লাস্ট পর্যন্ত থাকেন, যারা প্রত্যেকটা ক্লাসে, যারা আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আমি প্রত্যেকটা ক্লাসের শেষে হয় একটা কনভারসেশন, না হলে ট্রান্সলেশন, না হলে প্রেজেন্টেশন দেখাই। তো আজকে আমি আপনাদের সঙ্গে রিডিং নিয়ে আলোচনা করবো। এখানে খুবই সুন্দর একটা গল্প আছে, স্টোরি, ইংলিশ স্টোরি, এটা আমি পড়বো আপনাদের সামনে, দেখবেন আপনাদের ভালো লাগবে। তো আপনাদের এখানে কাজটা কি হবে, আমরা অনেকেই সেন্টেন্স পড়ি, রিডিং করি, বাট অ্যাকচুয়াল বাংলা অর্থটা বুঝি না। তো একটা সেন্টেন্স পড়ে তার অ্যাকচুয়াল অর্থটা কি হবে, কোন টেন্সের ব্যবহার আছে, কোন ধরনের ভার্ব এখানে লেখা আছে, কোথায় ফ্রেজের ব্যবহার বা ক্লজের ব্যবহার, এইগুলো আমি অ্যানালাইসিস করে দিব প্যাসেজটা। এই প্যাসেজ অ্যানালাইসিস যে কতটা গুরুত্বপূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করার জন্য, ইউ ক্যান ইমাজিন ইট, আপনি ইমাজিন করতে পারবেন যদি আপনি এটা দেখেন বা লাস্ট পর্যন্ত থাকেন। কারণ আমরা শুধু পড়ে যাই, অ্যাকচুয়াল অর্থটা, অ্যাকচুয়াল মিনিং, সেন্স, থট আমরা বুঝতে পারি না। তো সেটা কিভাবে বের করতে হয়, কিভাবে একটা সেন্টেন্সে ফ্রেজ, ক্লজ এগুলো আসে, আমি সবকিছু নিয়ে কথা বলবো। এরপর যদি সময় থাকে আমি আপনাদের এখানে আজকেও একটা বাংলা টু ইংলিশ কনভারসেশন নিয়ে কথা বলবো, প্র্যাকটিক্যাল কনভারসেশন যেটা আমাদের দরকার। তো আমরা প্রথম থেকে শুরু করি, আগে প্রেপোজিশনের ব্যবহারটা দেখি, মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করেন, বিষয়গুলোকে ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। দেখেন এই জায়গাটাতে কি বলছে, প্রথমত উই হ্যাভ টু নো দ্য অ্যাকচুয়াল ডেফিনেশন অফ প্রেপোজিশন। প্রেপোজিশন একটি সেন্টেন্স বা বাক্যের অলংকার। কি বলছে এখানে, বোঝার চেষ্টা করেন যে প্রেপোজিশন একটি সেন্টেন্স বা একটি বাক্যের অলংকার। অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। কি বলছে, অলংকার যেমন একজন মানুষের সৌন্দর্য বাড়িয়ে দেয়, তেমনি বাক্যে প্রিপোজিশন ব্যবহারের মাধ্যমে বাক্যের অর্থের সৌন্দর্য বেড়ে যায়। প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। অতএব যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেন্টেন্সের সাথে অন্য কোনো ওয়ার্ডের সম্পর্ক স্থাপন করে তাকে প্রেপোজিশন বলে। প্রেপোজিশন তাহলে কাকে বলে, আবারও বলছি, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে, পজিশন অর্থ অবস্থান। অর্থাৎ প্রেপোজিশনটা মূলত কি, আমি একটু যদি প্র্যাকটিক্যাল ওয়েতে আপনাকে বলি তাহলে বুঝতে সহজ হবে, মনোযোগ দিয়ে বুঝবেন। মনে করেন একটা ছেলেকে আপনি যদি কোট, বুট, শার্ট, টাই পরান, দেখতে যেমন সুন্দর লাগে। একটা মেয়েকে আপনি যদি হাতে চুড়ি, কানের দুল, নাকের নলক পরান, সিনেমার নায়িকাদের সাজায় না, বা নতুন যে বউটাকে বিয়ে দেয়, ব্রাইড গ্রুম যেটাকে, ব্রাইড যেটাকে বলা হয়। সো একটা বউকে সাজালে দেখতে যেমন সুন্দর লাগে, একটা সেন্টেন্স বা বাক্যে প্রেপোজিশনের ব্যবহার করলে ওই বাক্যের সৌন্দর্য বেড়ে যায়। প্রেপোজিশন একটা সেন্টেন্স বা বাক্যকে গর্জিয়াস করে, ডেকোরেট করে, অলংকৃত করে, অর্থাৎ অর্নামেন্ট হিসাবে কাজ করে। 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে। এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর প্রেপোজিশন একটা পার্ট। তো বসে কোথায়, একটা বাক্যের নাউন বা প্রোনাউনের পূর্বে। যে হি গোস টু স্কুল, সে স্কুলে যায়। দেখেন স্কুলের আগে টু যে ওয়ার্ডটা, এটাকে আমরা প্রেপোজিশন বলছি। উই লিভ অন রাইস, আই কাম ফ্রম ইউকে, আমরা ভাত খেয়ে বাঁচি। লিভ মানে এখানে বাঁচার কথা বলছে, যে আমরা বেঁচে থাকি ভাত খেয়ে, ভাতের উপর নির্ভর করে বাঁচি। আমি ইউকে থেকে আসি, ইউনাইটেড কিংডম। অর্থাৎ প্রেপোজিশন অলওয়েজ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করবে।
এখন দেখেন এখানে প্রেপোজিশন ডিকশনারি নামের একটা অপশন আছে, অর্থাৎ প্রেপোজিশনাল ওয়ার্ড গুলোর অ্যাকচুয়াল অর্থটা কি দেয়, অ্যাকচুয়াল মিনিংটা কি দেয়। আমি আগে এটা একটু বলি, দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। বলছে টু, নির্দিষ্ট দিকে, প্রতি বা পর্যন্ত বোঝাতে টু বসে। অর্থাৎ খুব মনোযোগ দিয়ে বুঝবেন, টু প্রিপজিশন মূলত একটা বাক্যে কোথায় বসে? কোনো একটা দিকে যাওয়া বোঝাতে। বলেন তো কি বললাম? কোনো একটা দিকে যাওয়া বোঝাতে। অর্থাৎ সে স্কুলে যাচ্ছে, হি ইজ গোয়িং টু স্কুল, তারা বাজারে যাচ্ছে, দে আর গোয়িং টু মার্কেট, এখানে মূলত টু এর ব্যবহার হয়। এরপর দেখেন কারো প্রতি, যেমন সে আমার কাছে আসে, হি কামস টু মি, হি কামস টু মি। প্রেপোজিশনাল ওয়ার্ড গুলোর নির্দিষ্ট কোনো অর্থ হয় না, বেসিক্যালি যে ধরনের সেন্স এরা প্রকাশ করে থাকে সেইটা আমি এখানে লিখেছি। আর একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে হয়। কেমন জানেন? দেখেন লেখা আছে টুয়ার্স। টুয়ার্সটা কি? এটা অনেকের কাছে আনফ্যামিলিয়ার লাগতে পারে, অনেকে এই জিনিসটাই জানে না যে এটা একটা প্রেপোজিশন। তো কি বলছে দেখেন, অনির্দিষ্ট কোনো গন্তব্য বোঝাতে বা লক্ষ্য অর্জন করা বোঝাতে মূলত টুয়ার্ডস প্রেপোজিশনের ব্যবহার হয়। কিসের কথা বলছে? অনির্দিষ্ট কোনো গন্তব্য বা লক্ষ্য অর্জন করা বোঝাতে টুয়ার্ডস প্রেপোজিশনের ব্যবহার হয়। মানে মনে করেন আজকে সারা দিন আপনি বাইরে কোথাও যাননি, বাসায় শুয়ে আছেন সারা দিন, কোনো কাজ নেই আপনার। এখন সন্ধ্যার দিকে আপনার মনে হচ্ছে সারাদিন তো বাসায় বসে আছি, আই ফিল মোনোটোনাস, আমার একঘেয়েমি লাগতেছে, তো আমি যদি একটু বাইরে যেতে পারতাম, একটু ফ্রেশ এয়ারে বাতাসে ঘুরতে পারতাম, আমার ভালো লাগতো। আপনার বাসার পাশে একটা খেলার মাঠ আছে বা একটা পার্ক আছে, আপনি একটু সেখানে গেলেন। তো আপনি বাসা থেকে বের হচ্ছেন, আপনার আব্বুকে, আপনার আম্মুকে আপনি বলছেন যে আব্বু আমি একটু পার্কের দিকে যাচ্ছি, আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আমি একটু মাঠের দিকে যাচ্ছি। আমরা এরকম বলি না? মনে করেন ভালো লাগছে না, তো আমি একটু বাইরে বের হচ্ছি। অর্থাৎ আমার বাসায় ভালো লাগছে না, তো আমি বাইরে যাচ্ছি, আমি যে কোথায় যাব আমি জানি না, আমার ডেস্টিনেশনটা, আমার গন্তব্যটা আনসার্টেইন, অনির্দিষ্ট। তো আমি যদি বলি আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, আই মিন ইনস্টেড অফ টু ইউ হ্যাভ টু ইউজ হিয়ার টুয়ার্ডস। আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট, হি ইজ গোয়িং টুয়ার্ডস স্কুল, সে স্কুলের দিকে যাচ্ছে। অর্থাৎ একদম স্কুল পর্যন্ত যাবে কিনা এটা শিওর না, এখানে টুয়ার্ডস এর ব্যবহার হয়। তাহলে কি বললাম, টু এবং টুয়ার্ডস এই দুইটাই প্রেপোজিশনাল ওয়ার্ড, কোনো একটা দিকে যাওয়া বোঝাতে ব্যবহৃত হয়। নির্দিষ্ট কোনো গন্তব্য বা সার্টেইন ডেস্টিনেশন বোঝাতে টু এর ব্যবহার হয়, আর অনির্দিষ্ট কোনো গন্তব্য বা আনসার্টেইন ডেস্টিনেশন বোঝাতে টুয়ার্ডস প্রেপোজিশনের ব্যবহার হয়। অ্যাট, স্থান বা সময় বা নির্দিষ্ট সময়ের পূর্বে। অ্যাট এর অনেকগুলো ব্যবহার আছে, বাট মেইন ব্যবহারটা হচ্ছে যে কোনো ছোট জায়গা, তুলনামূলক ছোট জায়গার আগে অ্যাড বসে। আরেকটা হচ্ছে সার্টেইন টাইমের আগে অ্যাড বসে। বলেন তো আমি কি বললাম? সার্টেইন টাইম। যেমন আমি এই যে আপনাদের ক্লাস নিচ্ছি, এখন আমি যদি ক্লাস নেওয়ার আগে আপনাদের একটা নোটিশ দেই ইংলিশে, আমার পেইড কোর্সের স্টুডেন্টদেরকে নোটিশ দেই যে আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব, তাহলে আমার ইংলিশটা কি হবে? দেখেন এখানে আমি লিখেছি, আই উইল টেক ইয়োর ক্লাস অ্যাট 10 p.m। এরকম সার্টেন একটা সময়, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, এগুলো বোঝাতে মূলত অ্যাট প্রিপোজিশনের ব্যবহার হয়। এরপর দেখেন ইন, কোনো বড় স্থান, মাস বা বছর, কোনো ভাষা বা বিষয় বা কোনো কিছুর মধ্যে বোঝাতে ইন বসে। প্রথমত ইনের ব্যবহার আগে বোঝেন, মান্থ অর ইয়ার। আবারও বলছি, মাস বা বছরের আগে ইন বসে। যেমন হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, সে জানুয়ারি মাসে জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ বর্ন ইন 1995, সে 1995 সালে জন্মগ্রহণ করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুর ওয়াজ বর্ন ইন 1861, রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিল। হি ডাইড ইন 1941, হ্যাঁ, সে 1941 সালে মারা গিয়েছিল। দেখছেন এই যে সাল বা মাস, এর আগে মূলত ইন প্রেপোজিশন বসে। এরপর বলছে কোনো ভাষা বা বিষয় বোঝাতে। বোঝার চেষ্টা করেন, এইখানে একটা বাক্য আমি লিখেছি দেখেন, আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, আমি বাংলায় একটা কবিতা লিখেছিলাম ইন বেঙ্গলি। তাহলে এই যে আমার বিষয় বা সাবজেক্ট বা ভাষা যেটাই বলেন না কেন, এর আগে কিন্তু আমার ইন বসে। হি স্পিক্স, সে কথা বলে ইন ইংলিশ, ইংরেজিতে, এরকম হয়। আবার দেখেন
এই যে অ্যাট বা ইনের ব্যবহার আমরা একটা জায়গায় অনেক ভুল করি। এখানে আমি দুটো দুটো সেন্টেন্স লিখছি, এই সেন্টেন্স দুটো দিকে যদি একটু খেয়াল করেন, আপনি যে কোনো একটা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অর্থাৎ একটা প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন, একটা অফিসে আপনি যদি একটা নতুন চাকরির জন্য যান, বা স্কুল কলেজেও একটা ভাইবা যদি আপনি দিতে যান, সেলফ ইন্ট্রোডাকশনের প্রয়োজন হয়। অনেক টিচার, অনেক অফিসার আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশনটাকে জিজ্ঞাসা করে না, যে হোয়াটস ইউর এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপনার শিক্ষাগত যোগ্যতা কি, আর ফ্রম হোয়ার হ্যাভ ইউ পাসড ইউর গ্রাজুয়েশন, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর গ্রাজুয়েশন আর পোস্ট গ্রাজুয়েশন। আপনি এই কথাগুলো ইংলিশে কিভাবে বলবেন? আপনার যে এডুকেশনাল যে ব্যাকগ্রাউন্ড, এটা ইংলিশে ডেসক্রাইব করতে গেলে আমরা অনেকেই এই প্রেপোজিশনের ভুল করি। যেমন একজন যদি বলে যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইংলিশে কিভাবে বলবে? যে আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইউনিভার্সিটি অফ ঢাকা ডিপার্টমেন্ট অফ ইংলিশ, এরকম অনেক এরকম বলে। অর্থাৎ একটার সাথে আরেকটা ওয়ার্ড কানেক্টেড হয় না, শুধুমাত্র প্রেপোজিশনের ব্যবহার সঠিকভাবে না জানার কারণে। বলেন তো কি বললাম? আই কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন ইউনিভার্সিটি অফ ঢাকা ডিপার্টমেন্ট অফ ইংলিশ, এরকম অনেকেই বলে। কিন্তু না, এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। অর্থাৎ একটা প্রতিষ্ঠান থেকে যদি আপনি পাশ করে বের হয়ে যান, তাহলে আপনি এরকম ভাবে কথাগুলো বলতে পারেন, আই হ্যাভ কমপ্লিটেড প্রেজেন্ট পারফেক্ট টেন্স মাই পোস্ট গ্রাজুয়েশন। মাস্টার্স যদি কমপ্লিট হয়ে যায়, মাই পোস্ট গ্রাজুয়েশন ইন ইংলিশ। দেখেন, সাবজেক্টের আগে ইন প্রেপোজিশন বসবে, মনে রাখবেন এই জিনিসটা। আপনি যদি বলেন পলিটিক্যাল সায়েন্স, তাহলে ইন পলিটিক্যাল সায়েন্স, ইন ইকোনমিক্স, ইন ল। অর্থাৎ যে কোনো সাবজেক্টের আগে ইন বসাবেন। আর যে প্রতিষ্ঠান থেকে আপনি পাশ করে বের হচ্ছেন বা হয়েছেন, সেইখানে আপনি কি বসাবেন? ফ্রম। প্রিপোজিশন ফ্রম এর ব্যবহারটা সেই জায়গাটাতে করবেন যেখান থেকে আপনি পড়াশোনাটা কমপ্লিট করেছেন, পাশ করে বের হয়েছেন। বলেন তো কিসের কথা বললাম? ফ্রম এর ব্যবহার করবেন। কিন্তু রাইট নাও আপনি কোন একটা প্রতিষ্ঠানে পড়তেছেন, কোন একটা ইনস্টিটিউশনে অনার্স করছেন বা মাস্টার্স করছেন, তখন ফ্রম ব্যবহার করবেন না। তখন ওই প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশনের আগে অ্যাট প্রিপোজিশনে ব্যবহার করবেন। যে কোনো ছোট জায়গা, যে ব্যাংক, অফিস, কোর্ট, ভিলেজ, এনি কাইন্ডস অফ ইনস্টিটিউশন, অডিটোরিয়াম, বাস স্ট্যান্ড, ট্রেন স্টেশন, এই ধরনের যে প্লেস গুলো থাকে, এদের আগে অ্যাট প্রিপোজিশন বসে। যেমন আপনি যদি বলেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজিতে অনার্স করতেছি, আই এম স্টাডিং BA অনার্স ইন ইংলিশ। যে কোনো সাবজেক্টে যখন আপনি পড়াশোনার কথা মেনশন করেন, তখন ওই সাবজেক্টের আগে প্রোগ্রামের নামটাকে মেনশন করতে হয়। হ্যাঁ, তো সাবজেক্টের আগে ইন বসান। আর যে প্রতিষ্ঠানে আপনি পড়াশোনা করেন, তার আগে অ্যাট প্রিপোজিশন বসাবেন। যে ইন ইংলিশ অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা, আই এম স্টাডিং ইন পলিটিক্যাল সায়েন্স অ্যাট ঢাকা কলেজ, অ্যাট ইডেন মহিলা কলেজ। অর্থাৎ প্রতিষ্ঠানের আগে অ্যাট বসাবেন। আই এম স্টাডিং না বলে আই এম পারসুইং বলতে পারেন, আই এম ডুইং বলতে পারেন, আই এম হ্যাভিংও বলা যায়। আই এম হ্যাভিং BA অনার্স ইন ইংলিশ অ্যাট ইউনিভার্সিটি অফ ঢাকা। ঠিক আছে? কিন্তু পাশ করে বের হয়ে গেছেন প্রতিষ্ঠান থেকে, তখন আপনি কি ব্যবহার করবেন? ফ্রম। এই বিষয়গুলো দেখে রাখেন, এই জায়গাগুলোতে বারবার ভুল হয় আমাদের। তাহলে ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান এর আগে অ্যাট, আর সাবজেক্টের আগে ইন প্রিপোজিশন আমরা বসাবো। যে কোনো ল্যাঙ্গুয়েজ বা সাবজেক্ট, অ্যাবাউট মানে সম্পর্কে, বিটুইন দুইজন ব্যক্তির মধ্যে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়। অ্যামাং দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে অ্যামাং এর ব্যবহার হয়। যেমন দেখেন, যেগুলো এক কথায় উত্তর, সেটা নিয়ে আমি বেশি সময় নষ্ট করবো না, এটা আপনারা পারবেন অ্যাজ ইউজুয়াল। যেগুলো বেশি ব্যবহৃত হয় বা কনফিউশন ক্রিয়েট করে, এখানে আমার কথা বলতে হবে। যেমন আপেলটা রহিম এবং করিমের মধ্যে ভাগ করে দাও, মনে করেন এরকম একটা সেন্টেন্স আমি বললাম। তাহলে আমার ইংলিশটা কি হতে পারে? যে ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। ডিভাইড দ্য আপেল বিটুইন রহিম অ্যান্ড করিম। আমি যদি বলি এখন যে আপেলটা রহিম, করিম এবং জসিমের মধ্যে ভাগ করে দাও, তাহলে কি হবে? ডিভাইড দ্য আপেল অ্যামং রহিম, করিম এন্ড জসিম। অর্থাৎ দুইজন ব্যক্তির মধ্যে কোনো সম্পর্ক বোঝাতে বিটুইন, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে সম্পর্ক বোঝাতে অ্যামং। এগেইনস্ট মানে বিরুদ্ধে, অ্যাক্রস মানে অতিক্রম, আফটার মানে পরে, বিফোর মানে আগে। এরপর দেখেন এখানে তিনটা ওয়ার্ড আছে। এই তিনটা প্রেপোজিশনাল ওয়ার্ড একটু ভালোভাবে বোঝেন। বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, BCS, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, নার্সিং, কম্পিটিটিভ এক্সামে যদি প্রেপোজিশন থেকে কোনো কোশ্চেন আসে, তাহলে মূলত এই জায়গাটা থেকে মোস্ট অফ দ্য টাইম কোশ্চেন আসে। সেটা হচ্ছে অন, অ্যাবভ অ্যান্ড ওভার, এই তিনটা ওয়ার্ড প্রেপোজিশন। অন একটা প্রেপোজিশন, অ্যাবাভ এটা একটা প্রেপোজিশন, ওভার এটা একটা প্রেপোজিশন।
বিষয়টা একটু গুরুত্বপূর্ণ। কেন এখান থেকে কোশ্চেন আসে বলছি। আচ্ছা, তার আগে একটা বিষয় বলছেন, এখানে লেখা স্থির বস্তু স্পর্শ করে বোঝাতে অন বসে। এখানে আরেকটা কথা বলছে, কোনো বার বা তারিখের পূর্বে অন বসে। এই বিষয়টা মূলত কেমন আমি বলি, দেখেন এক একটা প্রিপজিশনের অনেকগুলো ব্যবহার থাকতে পারে, এগুলো কিন্তু জাস্ট নির্দিষ্ট একটা বা দুইটা ব্যবহার না। তো আমি যদি একটু আলাদা করে বলি আপনাদের বুঝতে সহজ হবে। আচ্ছা, আমি একটা ব্ল্যাঙ্ক পেজে আসি, একটু বোঝেন, আমি আলাদা আলাদা করে বলি আপনাদের বুঝতে সুবিধা হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড প্রিপজিশন, বলুন তো কি বললাম? টাইম রিলেটেড। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টাইম রিলেটেড প্রিপজিশন আছে তিনটা। একটা হচ্ছে অ্যাট, একটা হচ্ছে ইন, আর একটা হচ্ছে অন। বলেন তো কি বললাম? টাইম রিলেটেড প্রিপজিশন ইংলিশ ল্যাঙ্গুয়েজে তিনটা। একটা হচ্ছে অ্যাট, একটা হচ্ছে ইন, আর একটা হচ্ছে অন। এখানে কিভাবে এগুলোর ব্যবহার হয় একটু মনোযোগ দিয়ে বোঝেন। সার্টেন টাইমের আগে বলছি অ্যাট বসে, আবারও বলছি নির্দিষ্ট সময়, ঘড়ির কাঁটা, 12টা, 1টা, 2টা, 3টা, এরকম। যেমন হি গোস টু ইউনিভার্সিটি, গোস টু অ্যাট 10 AM। সে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ে যায়। এই হচ্ছে অ্যাট প্রেপোজিশনের ব্যবহার। ইনের ব্যবহারটা কোথায় হয়? মাস বা বছরের আগে। আমি কয়েকটা প্যাসিভ রিলেটেড সেন্টেন্স লিখি। 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, কেউ বলতে পারেন এই বাক্যটা ইংরেজিতে কি হবে? 1952 সালে ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল। দেখেন, যখন আপনি ইংলিশে পড়বেন আপনাকে এরকম লিখতে হবে যে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অজ হেল্ড বা অজ অর্গানাইজড। এটা কেন এরকম হয়? সাবজেক্টটা কি? সাবজেক্টটা নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ। এটা প্যাসিভের সেন্টেন্স। যদি বলেন যে মানুষেরা শুরু করেছিল, তাহলে এটা অ্যাক্টিভ হয়। তো ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ অর্গানাইজড ইন 1952। দেখছেন, মাসের আগে কি বসে? ইন প্রিপজিশন বসে, মাসের আগে ইন বসে। আমি যদি বলি যে ফেব্রুয়ারি মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, ইংলিশে কি হবে জানেন? এই দেখেন, ইন্টারন্যাশনাল, বোঝার চেষ্টা করেন, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ, International Mother Language Day is observed in February. International Mother Language Day অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, is observed in February, ফেব্রুয়ারি মাসে, in February। এরপর দেখেন, আর একটু বোঝার চেষ্টা করেন। এখানে মাসের আগে ইন বসিয়েছি, সালের আগে ইন বসিয়েছি। কিন্তু আমি যদি এখন বলি যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, তখন আপনি কি করবেন? তখন আপনাকে কিন্তু এরকম লিখতে হবে, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইজ অবজার্ভ অন 21st ফেব্রুয়ারি, অন 21st ফেব্রুয়ারি। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে কথাটা বোঝেন, টাইম রিলেটেড প্রিপোজিশন তিনটা, অ্যাট, ইন, আর অন। পার্থক্যটা হচ্ছে সার্টেন টাইম বা ঘড়ির কাঁটার আগে অন বসে, মাস বা বছরের আগে ইন বসে, মাস বা বছরের আগে ইন বসে। আর বার বা তারিখের আগে অন বসে, বার অথবা তারিখ, বার অথবা তারিখ। তাহলে যদি বলি 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, ইংলিশ কি হবে? ভিক্টরি ডে, ভিক্টরি ডে ইজ অবজার্ভ অন 16 ডিসেম্বর। তাহলে আমি যদি বলি, দেখেন, সে আগামী সোমবার আমার কাছে আসবে, হি উইল কাম টু মি অন মানডে। এইভাবে স্যাটারডে, সানডে, মানডে, টিউসডে, ওয়েনসডে, থার্সডে অ্যান্ড ফ্রাইডে, ডে অর ডেট। আবারও বলছি, বার বা তারিখের আগে অন বসে, মান্থ অর ইয়ার, মাস বা বছরের আগে ইন বসে, আর সার্টেন টাইম বা ঘড়ির কাঁটার আগে অ্যাট বসে। অ্যাট, ইন এবং অন এদের অন্যান্য জায়গায়ও ব্যবহার আছে, এদের অন্যান্য জায়গায়ও ব্যবহার আছে। কিন্তু শুধুমাত্র সময়কে মেনশন করার জন্য, টাইমকে মেনশন করার জন্য আবার আলাদাভাবে এই তিনটা প্রেপোজিশনের ব্যবহার হয়। ঠিক আছে? সার্টেইন টাইমের আগে অ্যাট বসে, মান্থ অর ইয়ার, মাস বা বছরের আগে ইন বসে, ডে অর ডেট, বার বা তারিখের আগে অন বসে। এই তিনটা জিনিস একটু মনে রাখবেন, কারণ এদেরকে প্রচুর ব্যবহার করতে হয়। এখন দেখেন, এরপরে যে মেইন জায়গাটা সেটা হচ্ছে এই অন, অ্যাবভ অ্যান্ড ওভার। এই যে তিনটা প্রেপোজিশন দেখছেন, এই তিনটা প্রেপোজিশন
এর একটা কমন মিনিং হচ্ছে উপরে। মনে রাখবেন কথাটা। অন মানেও উপরে, অ্যাবাভ এর মানে উপরে, আবার ওভার এর মানে উপরে। পার্থক্যটা কি জানেন? স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে। ওই যে বললাম না আমি আপনাকে, যে যদি কোনো কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে, তো এইখান থেকে আসে। দেখেন এই যে ক্লাসগুলো নিচ্ছি, যতটা ডিটেলসে দেখাচ্ছি, যতটা পরিশ্রম করে দেখাচ্ছি, আমি জানি না আপনার এর আগে কোনো টিচারের কাছে এইভাবে করছেন কিনা, বাট আমি যেটা করি অনেক পরিশ্রম করে করি। আমার ভিতরে যা কিছু আছে সবটুকু দিয়ে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। যারা রেগুলার ওয়েতে ফ্রি ক্লাসগুলো পড়ছেন তারা জানেন যে কতগুলো ইনফরমেশন এখানে দিয়েছি, কিভাবে প্রত্যেকটা ক্লাস নিয়েছি। তো কি বলছে? স্থির বস্তু স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাবাভ বসে, আর চলমান বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে ওভার বসে। কেমন সেটা? মনে করেন আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, আমার টেবিলের উপর একটা ল্যাপটপ আছে, একটা ডেস্কটপ আছে, একটা পানির বোতল আছে, একটা মাউস আছে, একটা মোবাইল আছে। এগুলো সব কোথায় আছে? আমার টেবিলের উপর আছে বলছি। অর্থাৎ টেবিলের উপরে, টেবিলটাকে স্পর্শ করে এই জিনিসগুলো আছে। তাহলে আমি কিন্তু বলতে পারি, the laptop is on my table. The bottle of water is on my table. The mouse is on my table. The mobile is on my table. মোবাইলটা আমার টেবিলের উপরে আছে। আর above, স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝাতে অ্যাবভ বসে। মানেটা কি? কম্পেয়ার করাটা বোঝেন। আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি বা পড়াচ্ছি, আমার মাথার উপর একটা কারেন্টের বাল্ব আছে, একটা লাইট আছে। কোথায় আছে বলছি? আমার মাথার উপর। হ্যাঁ, ওই দেয়ালে অলের সাথে লাগানো আছে। বা একটা এয়ার কন্ডিশন আছে, বা একটা সিলিং ফ্যান আছে। এই এয়ার কন্ডিশন, সিলিং ফ্যান বা লাইট, এরা স্থির অবস্থায় আছে, এবং এরা আমার মাথার উপরে আছে বলছি। এখানে কম্পেয়ার কার সাথে করছি? আমার মাথার সাথে। অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় কোনো কিছু থাকলে সেখানে অ্যাবভ এর ব্যবহারটা হয়। অর্থাৎ দ্য লাইট ইজ অ্যাবাভ মাই হেড, দ্য দ্য এয়ার কন্ডিশন ইজ অ্যাবাভ মাই হেড, দ্য সিলিং ফ্যান ইজ অ্যাবাভ মাই হেড। এই হচ্ছে অ্যাবাভ এর ব্যবহার। আর অবজেক্টকে স্পর্শ না করে উপরে কোনো কিছু চলমান থাকলে ওভার প্রিপোজিশনের ব্যবহার হয়। ওভার, যেমন পাখিগুলো গাছের উপর দিয়ে উঠতেছে, দ্য বার্ডস আর ফ্লাইং ওভার দ্য ট্রি। এখানে একটা গাছ, গাছটাকে স্পর্শ না করে উপরে কোনো কিছু গতিশীল অবস্থায় আছে, চলমান অবস্থায় আছে, সেখানে ওভারের ব্যবহার হয়। প্লেনটা এইমাত্র মাটির উপর দিয়ে উড়ে গেল, দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড। এই হচ্ছে ওভারের ব্যবহার। আবারও বলছি, মনে করেন এই যে মোবাইলটা, এখন এইটা আমার মাথার উপরে রাখা, আই ক্যান সে দ্যাট দ্য মোবাইল ইজ অন মাই হেড। এটা এরকম জায়গায় স্ট্যান্ড করা আছে, আমার মাথার সঙ্গে টাচ করে নেই, জাস্ট স্থির অবস্থায় আছে। দ্য মোবাইল ইজ অ্যাবাভ মাই হেড। আর এটা দৌড়াচ্ছে, মাথার উপর দিয়ে দৌড়াচ্ছে, মাথাকে টাচ না করে। দ্য মোবাইল ইজ গোয়িং ওভার আওয়ার হেড। সো এই অন, অ্যাবাভ অ্যান্ড ওভার, তিনটা প্রেপোজিশনের বাংলা অর্থ হচ্ছে উপরে। পার্থক্য হচ্ছে, স্থির বস্তুকে স্পর্শ করে উপরে বোঝাতে অন বসে, অবজেক্টকে স্পর্শ না করে উপরে স্থির অবস্থায় থাকলে অ্যাবাভ বসে, অবজেক্টকে স্পর্শ না করে উপরে চলমান অবস্থা থাকলে ওভার প্রেপোজিশনের ব্যবহার হয়। আমি কি এই জায়গাটা আপনাদেরকে বোঝাতে পারলাম? এই সেন্সটাকে আপনারা বুঝতে পারছেন আমি এখানে কি বললাম? ক্লিয়ার? হ্যাঁ। হুম। ওকে, জি স্যার। ধন্যবাদ। এগুলো একটু ক্লিয়ার করে নিতে হবে, একটু ক্লিয়ার করতে হবে। এইভাবে আপনি একটা পেইড কোর্সেও ভর্তি হয়ে দেখেন যে অফলাইনে কেউ এরকম ভাবে আপনাকে দেখায় কিনা বা বোঝায় কিনা এতটা ডিটেলসে। মনে থাকবে আপনারা আমার কথা, আমি এই যে ক্লাসগুলো নিয়ে যাচ্ছি, এরপর থেকে তো পেইড কোর্সের ক্লাস শুরু হবে। সবাই তো ফ্রি ফ্রি পেইড কোর্স আসবেন না, ফ্রি ক্লাসই করে চলে যাচ্ছেন। তা মনে পড়বে আপনাদের, এতটুকু বলতে পারি। তো দেখেন, বোঝার চেষ্টা করেন, আর একটু সামনের দিকে যাই। ফ্রি ক্লাসে কেউ গুরুত্ব দেয় না। তবে ওই ওই লোকটা তো প্রতিদিন ক্লাস নেয়, ও দেখি একটু যাই আসি কি করে, আবার একটু ভাত খেয়ে আসি, একটু টিভি দেখে আসি, আবার ভালো লাগলে জয়েন করব। পেইড কোর্সের বেনিফিটটা কি জানেন? একটা ফর্মাল প্রোগ্রেসের মাধ্যমে সবকিছু হয়। একটা রেসপন্সিবিলিটি থাকে, আমি এখানে টাকা দিচ্ছি, আমার শিখতে হবে। অর্থাৎ আমি যতক্ষণ পড়াবো আপনি ততক্ষণ আমার কাছে অ্যাটেনশন দিচ্ছেন, ততক্ষণ আমার সাথে থাকছেন, আপনার কষ্ট হলেও, জরুরি কাজ থাকলেও। এই আগ্রহটা ফ্রি ক্লাসে থাকে না, এই জন্যই মানুষ শিখতে পারে না। বাট এখানে আমি যেভাবে বোঝাই, যেভাবে শেখাই,
এর থেকে আর ভালো করে শেখানো যায় বলে আমার মনে হয় না। তো দেখেন, বোঝার চেষ্টা করেন। আন্ডার মানে নিচে, বিলো এর মানেও নিচে, বাহাইন্ড মানে পিছনে, বিয়ন্ড মানে নির্দিষ্ট সময় পর বা কল্পনার বাইরে বা সামর্থ্যের বাইরে। আমি একটু বলি বিষয়গুলো মূলত কেমন। মনে করেন এই যে বিয়ন্ড যে ওয়ার্ডটা, এটা নির্দিষ্ট সময় পর কল্পনার বাইরে মানেটা কি? মানেটা হচ্ছে, আপনি মনে করেন প্র্যাকটিক্যালি বুঝতে হবে। আপনি মনে করেন একটা বাইক কিনবেন। এখন আপনার একটা বাইক পছন্দ হয়েছে, R15 ইয়ামা ভার্সন 3, তার দাম 4 লাখ টাকা। এখন আপনি শোরুমে গেলেন, আপনার আরেকটা বাইক পছন্দ হয়ে গেল, ফর এক্সাম্পল MT15, হ্যাঁ, আর ভার্সন 2, যার দাম 5.5 লাখ টাকা বা 5,25,000 টাকা। এখন আপনি ওইটা কিনতে চাচ্ছেন, বাট ওই টাকা আপনার কাছে নেই, আপনার কাছে আছে 4 লাখ। এখন আপনি কি করবেন? আপনি এই কথাটা বলছেন, দ্য প্রাইস অফ দিস বাইক ইজ বিয়ন্ড অফ মাই বাজেট। এই বাইকের প্রাইসটা, এই বাইকের মূল্যটা, দামটা আমার বাজেটের বাইরে, আমার সাধ্যের বাইরে, আমার সীমার বাইরে, আমার কাছে এত টাকা নেই। দ্য প্রাইস অফ দিস ড্রেস ইজ বিয়ন্ড মাই বাজেট। একটা শপিং কমপ্লেক্সে গেছেন, পোশাক কিনতে গেছেন, সেখানে একটা ড্রেস পছন্দ হয়েছে, বাট তার যা দাম অত টাকা আপনার কাছে নেই। তো আপনি এইভাবে কথাগুলো বলতে পারেন। ইনটু মানে প্রবেশ বা গতিশীল অবস্থা, রূপ পরিবর্তিত হওয়া অথবা দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। এইটা মূলত কেমন জানেন? বাইরে থেকে ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করতেছে, প্রবেশ করতেছে, ঢুকতেছে। যেমন মনে করেন আপনি একটা ট্রেনের টিকিট কেটে রাখছেন, এখন পরের দিন সকালে ট্রেন, আপনি স্ট্যান্ডে পৌঁছাতে লেট হয়ে গেছে, ট্রেনটা কেবল ছেড়ে দিছে, আপনি সেই সময় পৌঁছাচ্ছেন, দৌড়াই গিয়ে ট্রেনের ভিতর উঠতে যাচ্ছেন, একজন ভিতর থেকে আপনাকে বলছে ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন। বলুন তো কি বললাম? ডোন্ট গেট ইনটু রানিং ট্রেন, মানে চলন্ত ট্রেনে উঠো না। হ্যাঁ, অর্থাৎ আপনি কিন্তু কি করছেন? বাইরে থেকে দৌড়ায় ট্রেনের ভিতরে উঠতে যাচ্ছেন। তাহলে এই যে বাইরে থেকে গতিশীল অবস্থায় ভিতরে কোনো কিছু অ্যাক্সেস করা বা প্রবেশ করা, এইখানে মূলত ইনটু এর ব্যবহার হয়। দ্য বয় এন্টার্ড ইনটু মাই রুম, সেটা আমার রুমে প্রবেশ করলো। রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে ইনটু বসে। যেমন রূপ পরিবর্তিত হওয়া বা দলে দলে ভাগ হওয়া বোঝাতে কি, মনে করেন 5 জন একসাথে কাজ করে, এখন একসাথে না করে তারা আলাদা হয়ে গেল। তো আমি বলতে পারি যে দে ডিভাইডেড ইনটু 5 গ্রুপস, তারা 5টা গ্রুপে বিভক্ত হয়ে গেছে। এখানে ইনটু এর ব্যবহার হয়। বাংলাদেশে একটা পলিটিক্যাল পার্টি আছে, জাতীয় পার্টি, এদের বিভিন্ন দল আছে। হ্যাঁ, এরশাদ সাহেবের ওয়াইফ আছে রওশন আরা এরশাদ, বিদিশা এরশাদ, ভাই আছে জিএম কাদের, 3 জনের 3টা দল। এখন আমি যদি বলি জাতীয় পার্টি 3টা গ্রুপে ভাগ হয়ে গেছে, জাতীয় পার্টি হ্যাজ বিন ডিভাইডেড ইনটু 3 গ্রুপস। অর্থাৎ এই যে ভাগ হওয়া বোঝাতে ইনটু এর ব্যবহার হয়। আরেকটা বলছে প্রবেশ বা গতিশীল অবস্থা, বাইরে থেকে ভিতরে কোনো কিছু প্রবেশ করতেছে, ঢুকতেছে। এরপর দেখেন উইথ মানে সাথে, বাই মানে দ্বারা, দিয়ে, কর্তৃক, এগুলো এক কথায় হয়ে যায়। এগুলো প্রত্যেকটা ডিটেলস ব্যবহার আছে, আমি দেখাচ্ছি, একটু ওয়েট করেন। ডিউরিং মানে সময় বা ধরে, ফর মানে জন্য, চতুর্থী বিভক্তি যেটাকে বলে। এখানে একটু দেখেন অফ, O FF, আরেকটা হচ্ছে OF। O FF, এই অফ মানে আমরা বলি না দরজাটা বন্ধ করো, ফোনটা বন্ধ করো, মানে অফ করো, ক্লোজ করো। এই ক্লোজ করা, স্টপ করা, অফ করা হচ্ছে O FF। আর OF এর মানে হচ্ছে এর কারো অধিকারে কোনো কিছু থাকা, কারো মালিকানায় কোনো কিছু থাকা বোঝাতে ব্যবহৃত হয়। আর O FF মানে বিচ্ছিন্ন অর্থে, মূল্য ছাড় অর্থে, কোনো কিছু থেকে পড়ে যাওয়া অর্থে, অর্থাৎ যেটাকে বলা হয় স্টপ করা, ক্লোজ করা, বন্ধ করা। আপন মানে কোনো ভিত্তির উপর বোঝায়, উইদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বোঝায়। ওই যে একটা বাক্য আপনাকে বলছিলাম না, আপনি বাসায় শুয়ে আছেন সারাদিন, আপনার ভালো লাগছে না, তো আপনি আপনার আম্মুকে বলছেন যে আমি একটু বাজারের দিকে যাচ্ছি, আই এম গোয়িং টুয়ার্ডস মার্কেট। আবার আপনি তাকে বলতেছেন যে আম্মু আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো, আমি একটু বাইরে যাচ্ছি, আমি 20 মিনিটের মধ্যে ফিরে আসবো। এই যে একটা সার্টেন টাইমের মধ্যে কোনো কাজ কমপ্লিট করা, এখানে মূলত উইদিন প্রেপোজিশনের ব্যবহার হয়। আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস, আই উইল কাম ব্যাক উইদিন 20 মিনিটস। উইদাউট মানে ছাড়া বা ব্যতীত, ফ্রম মানে হতে বা থেকে, ফিশ ক্যান নট লিভ উইদাউট ওয়াটার, মাছ পানি ছাড়া বাঁচতে পারে না, উই অলসো ক্যান নট লিভ উইদাউট ওয়াটার। সো এইভাবে সেন্টেন্স গুলো হয়। এখন দেখেন, এখানে যা বলার বা বোঝানোর আমি বলেছি, এইখানে প্রত্যেকটা প্রেপোজিশনে আবার ডিটেলস ব্যবহার আছে। আর এই প্রেপোজিশন একদিনে হয় না, আমার পেইড কোর্সে শুধুমাত্র প্রেপোজিশনের উপর 3টা আলাদা ক্লাস আছে, এটা আমি নিব। বাট আপনারা তো ফ্রি ক্লাস করছেন, আজকে আছেন কালকে নেই, দেখে যান এর ভিতরে কি আছে, আপনাকে কিভাবে প্র্যাকটিসটা করতে হবে। দেখেন প্র্যাকটিক্যাল লাইফের সাথে যদি আপনি এগুলোকে অ্যাডাপ্ট না করতে পারেন, ভাবতে না পারেন,
এই যা দেখাচ্ছি এই ফাইল হয়তো আপনি বিভিন্ন বইতে, গ্রামারের বইতেও দেখতে পারবেন। প্রেপোজিশন এরকম, এই দে এই হয়, এই দে ওই হয়। আমি যদি আপনাকে বলি যে আপনি প্রেপোজিশন পড়ে আসেন, একটা গ্রামার বই থেকে পড়ে কি আপনি ওই কনসেপ্টটা অর্জন করতে পারবেন যেটা আমি এখন লাইভ ক্লাসে আপনাকে যেভাবে বলতেছি? ভেবে দেখেন তো। আপনি পড়তেছেন যে বিয়ন্ড মানে শব্দের বাইরে বোঝায়, বাহাইন্ড মানে পিছনে বোঝায়, হ্যাঁ, অন মানে উপরে, অ্যাবভ মানে স্থির বস্তু স্পর্শ না করে উপরে বোঝায়। আপনি কিন্তু এরকম গতানুগতিক পড়ে গেলেন, জিনিসটা কিন্তু আপনি ব্রেন দিয়ে ক্রিটিক্যালি থিঙ্কিং করলেন না। আমি যেভাবে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বললাম, এটা কিন্তু কেউ বলবে না। আপনি নিজে যখন পড়বেন এটা আপনার ব্রেনেই আসবে না, আইডিয়াতেই আসবে না, তাহলে ওই জিনিসটা পড়ে তো আপনি ধরে রাখতে পারবেন না। ইংলিশের ক্লাস করার, লাইভ ক্লাস করার বেনিফিট হচ্ছে এইটাই। তো দেখেন এখানে প্রত্যেকটা প্রেপোজিশনে ব্যবহার দেওয়া আছে, যেটা মেইনলি বোঝানোর বা বলার সেটা অলরেডি আমি বলে দিয়েছি আপনাদের সাথে। তারপরে এখানে বাংলা লেখা আছে, ইংলিশ লেখা আছে, সহজে আছে। এটার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না। নিজেরা যদি একটু প্র্যাকটিস করেন, একটু পড়েন, জায়গাগুলো ডেভেলপ করতে পারবেন। দেখেন, ইউজ অফ অ্যাট, ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। কোথায় বলছে? ছোট স্থান, শহর বা জায়গার পূর্বে অ্যাট বসে। হি লিভস অ্যাট মিরপুর, সে মিরপুরে বাস করে। হি লিভস অ্যাট নোয়াখালী, সে নোয়াখালীতে বাস করে। অর্থাৎ প্লেস বা জায়গার আগে অ্যাট প্রেপোজিশনটা মূলত বসে থাকে। আমার অ্যাট এবং ইন এই দুইটা প্রেপোজিশন মূলত প্লেস কে ইন্ডিকেট করতে বসে। তুলনামূলক বড় জায়গার আগে ইন বসে, ছোট জায়গার আগে অ্যাট বসে। ঠিক আছে, এরকম। আমি যদি বলি সে ঢাকায় বাস করে, ঢাকা একটা বড় সিটি, সো হি লিভস ইন ঢাকা। আবার আমি যদি বলি সে বাংলাদেশে বাস করে, হি লিভস ইন বাংলাদেশ। আবার যদি দুটো জায়গার কম্পেয়ার করা থাকে, যে সে বাংলাদেশের ঢাকায় বাস করে, তখন ছোটটার আগে অ্যাট বসাতে হয়, বড়টার আগে ইন বসাতে হয়। তখন এরকম লিখতে হয়, হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ। হ্যাঁ, এইভাবে সেন্টেন্স গুলো লিখতে হয়। এই ফাংশন গুলো আমি বলবো। নির্দিষ্ট সময় বোঝাতে অ্যাট প্রিপোজিশনের ব্যবহার হয়। কোথায়? নির্দিষ্ট সময়, সার্টেন টাইম। যেমন হি গোস টু ইউনিভার্সিটি এট 10 AM, সে সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ে যায়। দূরত্ব বোঝাতে আহ অ্যাট অ্যাট বসে, দূরত্ব, ডিস্টেন্স। ঢাকা ইজ অ্যাট 200 কিলোমিটার ফ্রম হিয়ার, ঢাকা এখান থেকে 200 কিলোমিটার দূরে। সিলেট ইজ অ্যাট 100 কিলোমিটার ফ্রম হিয়ার, সিলেট এখান থেকে 100 কিলোমিটার দূরে। দামের পূর্বে অ্যাট বসে। পটেটো সেলস অ্যাট 50 টাকা পার কেজি, আলু প্রতি কেজি 50 টাকায় বিক্রি হয়। আপেল সেলস অ্যাট 150 টাকা পার কেজি। বয়স বোঝাতে অ্যাট বসে। হি পাস্ট এসএসসি অ্যাট 16, হি পাস্ট এইচএসসি অ্যাট 18, সে 16তে এসএসসি পাস করেছিল, সে 18তে এইচএসসি পাস করেছিল। এখানে তাহলে আমরা কি কি পেলাম? এক নাম্বার হচ্ছে ছোট জায়গার আগে অ্যাড বসে, সময়ের আগে অ্যাড বসে, 2 নাম্বার। এরপরে কি? দূরত্ব বোঝাতে দামের পূর্বে আর বয়স বোঝাতে অ্যাড বসে। দূরত্ব, দাম আর বয়স। এখন এইভাবে আপনি মনে রাখবেন, অনেকে মনে রাখতে পারেন না। এগুলো কিছু স্ট্র্যাটেজি, কিছু টেকনিক আছে। যেমন আপনাকে একটা হিন্ট দেই, দেখেন এটা কোনো রুলস বা নিয়ম না, বাট একটু বলি। এই প্রথমটা বাদে বাকি সবগুলোতে দেখেন একটা নিউমেরিক ওয়ার্ড বা সংখ্যাবাচক শব্দের আগে অ্যাট আছে। অর্থাৎ আপনি এই জিনিসগুলো ভুলে যান, যে নির্দিষ্ট সময় বোঝাতে দামের পূর্বে, বয়সের পূর্বে, এগুলো ভুলে যান। দেখেন এই যে আই গো টু স্কুল অ্যাট 9 AM, অ্যাট 10 AM, দেখছেন? 200, 100, 50, 150, 16, 18, দেখছেন এদের আগে কিন্তু অ্যাড গুলো বসানো। মানে কি? নিউমেরিক ওয়ার্ড বা সংখ্যাবাচক শব্দ মোস্ট অফ দ্য টাইম অ্যাট প্রেপোজিশনের ব্যবহারটা মূলত এখানে হয়ে থাকে। এগুলো মানে সত্যিকার অর্থে কোনো নির্দিষ্ট রুলস বা নিয়মের ভিতর না, এটা জাস্ট একটা হিন্ট আপনাকে আমি দিলাম। এটা এইভাবে আমি কিছু কৌশলে, স্ট্র্যাটেজি ফলো করে এই প্রেপোজিশন গুলো আমি ডেভেলপ করিয়ে থাকি। এটা করতে হবে। প্রেপোজিশনের সঠিক ব্যবহার শিখতে না পারলে, জানতে না পারলে, ল্যাঙ্গুয়েজ আবারও বলছি খাপছাড়া খাপছাড়া মনে হবে, ভালোভাবে নিতে পারবেন না। এরপর দেখেন অনের ব্যবহার। কোনো কিছু উপর সংলগ্ন বোঝাতে অন বসে, যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। এগুলো অলরেডি আমি বলেছি আপনাদের, তারপরেও দেখেন এখানে কি বলছে? কিপ দ্য মোবাইল অন দ্য টেবিল, মোবাইলটা টেবিলের উপর রাখো। বার, দিন বা তারিখের পূর্বে অন বসে। আই ওয়েন্ট দে অন স্যাটারডে, হি উইল কাম হিয়ার অন 17 জুন, সে জুনের 17 তারিখে এখানে আসবে। তো এখানে কিসের ব্যবহার হচ্ছে? অনের ব্যবহার। কোথায়? বার বা তারিখের পূর্বে, মাস বা বছরের পূর্বে ইন, সার্টেইন টাইমের আগে অ্যাট। এরপর দেখেন নদীর তীর বোঝাতে অন বসে। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা, খুলনা ইজ অন দ্য রূপসা, ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, খুলনা রূপসা নদীর তীরে অবস্থিত। সিলেট ইজ অন দ্য সুরমা, চিটাগাং ইজ অন দ্য কর্ণফুলী। এইভাবে আপনি বলবেন।
নির্ভরতা বোঝাতে অন বসে, উই লিভ অন রাইস, আমরা ভাত খেয়ে বেঁচে থাকি, ভাতের উপর নির্ভর করে বাঁচি। হি লিভস অন হিজ ফাদার, সে তার বাবার উপর নির্ভর করে বাঁচে। ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে, যাদের কাছে আমার লেখা বইটা আছে স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটাতে এই প্রেপোজিশনের ব্যবহার, এই যা আমি দেখাচ্ছি ইন ডিটেলসে দেওয়া আছে। আপনারা হয়তো অনেকেই আমার বইটা হাতে পেয়েছেন আজকে, গতকাল বা গত পরশুদিন যারা অর্ডার করছিলেন, আমি জানি না, আমাকে একটু চেক করতে হবে। আর যারা অর্ডার করেছেন আগামীকালকের ভিতর প্রায় সবাই বই পেয়ে যাবেন। তো দেখেন, ফ্লোরের সংখ্যা বোঝাতে অন বসে। ফ্লোর, যেমন আপনি মনে করেন নতুন একটা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছেন, কেউ আপনি একজনের কাছে জিজ্ঞাসা করছেন যে আমাদের ক্লাসটা কোথায়, ওয়ার ইজ আওয়ার ক্লাস, সে উত্তর দিচ্ছে আওয়ার ক্লাস ইজ অন দ্য থার্ড ফ্লোর। এখানে অনের ব্যবহারটা হয়। তাহলে কি কি বলছে? ফ্লোরের সংখ্যা বোঝাতে, নির্ভরতা বোঝাতে, বার দিন বা তারিখের পূর্বে অন বসে, আর হচ্ছে কোনো কিছুর উপর সংলগ্ন বোঝাতে যেটা অবজেক্টকে স্পর্শ করে থাকে। ইনের ব্যবহারটা কোথায় হয়? বড় স্থানের পূর্বে ইন বসে, আই লিভ ইন বাংলাদেশ, আই লিভ ইন ইন্ডিয়া, এরকম। বাট যদি দুইটা জায়গায় কম্পেয়ার করা থাকে, আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা, এরকম। এরপর কোনো বিষয় বা ভাষা বোঝাতে তার আগে ইন বসে, এগুলো অলরেডি আমি আপনাদেরকে বলেছি, যে আই রোট আ পোয়েম ইন বেঙ্গলি, আই এম স্টাডিং, আমি পড়াশোনা করছি, ইন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, ইন ইংলিশ। হি ওয়াজ বর্ন ইন 1980, সে 1980 সালে জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ বর্ন ইন 2001, পেশার পূর্বে ইন বসে। হি জয়েন্ট ইন নেভি, সে নেভিতে জয়েন করেছিল। আই জয়েন্ট ইন বাংলাদেশ আর্মি, আমি বাংলাদেশ আর্মিতে জয়েন করেছিলাম। হ্যাঁ, প্রফেশন বা পেশা, তার আগে কিন্তু ইন প্রেপোজিশনের ব্যবহার করা যায়। অবস্থা বোঝাতে ইন বসে, হি ইজ ইন হ্যাপি মুড, আই অ্যাম ইন স্যাড মুড। আমরা বলি না সে প্রেমে পড়েছে, হি ফলস ইন লাভ, অর্থাৎ এই যে ফল ইন মানে একটা আসক্ত হয়ে থাকা, নিমগ্ন হয়ে থাকা, একটা মুডকে ইন্ডিকেট করে। টু এর ব্যবহারটা কি? এটাও বলছিলাম যে কোন একটা দিকে আসা যাওয়া বোঝাতে টু বসে। যেমন হি কামস টু মি, সে আমার কাছে আসে। দে গো টু ইউনিভার্সিটি, তারা ইউনিভার্সিটিতে যায়। এইভাবে টু এর ব্যবহারটা মূলত হয়ে থাকে। অনুসারে বোঝাতে টু বসে, আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল, আমি রুল অনুসারে কাজ করি। আই ওয়ার্ক অ্যাকর্ডিং টু রুল এভরি মর্নিং, আমি প্রতিদিন সকালে রুল রুল অনুসারে কাজ করি। এখন দেখেন, অ্যাকর্ডিং টু মানে অনুসারে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। কিছু নির্দিষ্ট প্রেপোজিশনের সাথে নির্দিষ্ট কিছু শব্দ বসে, যেটাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন বলে, এবং নির্দিষ্ট একটা অর্থ দেয়। এগুলো আমাদের কিছু জানতে হবে, মেমোরাইজ বা মুখস্থ করে রাখতে হবে। হ্যাঁ, সীমানার বাইরে বোঝাতে টু বসে। সাউথ কোরিয়া ইজ টু দ্য ইস্ট অফ আওয়ার কান্ট্রি, সাউথ কোরিয়া আমাদের দেশ থেকে পূর্ব দিকে। মায়ানমার ইজ টু দ্য সাউথ অফ আওয়ার কান্ট্রি, মায়ানমার আমাদের দেশ থেকে দক্ষিণ দিকে। অফ, ও এফ, দেখেন এর ষষ্ঠী বিভক্তি র, এর অধিকার বা মালিকানা বোঝাতে বসে। যেমন দিস ইজ দ্য কার অফ মিস্টার আজাদ, এটা মিস্টার আজাদের কার। মিস্টার আজাদ অফ মিস্টার আজাদ, আজাদের। দিস ইজ দ্য ফোন অফ মি, এটা আমার ফোন। মি মানে আমি, অফ মি আমার। র, দ্য ব্রিফ কেস ইজ মেড অফ লেদার, এই ব্রিফ কেসটা লেদারের তৈরি, চামড়ার তৈরি। লেদার মানে চামড়া, অফ লেদার চামড়ার। দ্য হাউস ইজ মেড অফ উড, এইবার এটা কাঠের তৈরি। উড মানে কাঠ, অফ উড কাঠের। র, কারণ বোঝাতে অফ বসে, দ্য ম্যান ডাইড অফ ক্যান্সার, এটা এই মানুষটা ক্যান্সারে মারা গিয়েছে। হি ডাইড অফ করোনা ভাইরাস, সে করোনা ভাইরাসে মারা গিয়েছে। সম্পর্ক বোঝাতে অফ বসে, আই নো এভরিথিং অফ ইট, আমি এটার সম্পর্কে সবকিছু জানি। আই নো এভরিথিং অফ ইট। হি নোজ এভরিথিং অফ ইংলিশ গ্রামার, সে ইংরেজি গ্রামার সম্পর্কে সবকিছু জানে। হি নোজ এভরিথিং অফ ইংলিশ গ্রামার, সে ইংরেজির গ্রামারের সম্পর্কে সবকিছু জানে। হ্যাঁ, অফ মানে কি? এর ইংলিশ গ্রামার, অফ ইংলিশ গ্রামার, গ্রামারের। ইট মানে এটা, অফ ইট এটার। র, ওভার, এটার কথা আমি আপনাকে বলছি অলরেডি, কোনো কিছু স্পর্শ না করে উপরে চলমান অবস্থা বোঝায়। দ্য প্লেন ইজ ওভার দ্য ফিল্ড, বা এখানে দ্য প্লেন ইজ গোয়িং ওভার দ্য ল্যান্ড, দ্য বার্ড ইজ ফ্লাইং ওভার দ্য ফিল্ড, বা আপনি এটা বলতে পারেন ওভার দ্য ট্রি। হ্যাঁ, দ্য বার্ডস ইজ ফ্লাইং ওভার দ্য ট্রি, দ্য বার্ডস আর ফ্লাইং, এটাও বলতে পারেন। হি টক্স ওভার ইমো, সে ইমোর মাধ্যমে কথা বলে। আই টক ওভার টেলিফোন, আমি টেলিফোনের মাধ্যমে কথা বলি। ওভার মানে মাধ্যমও বোঝে, যেমন থ্রু। আমাকে যদি কেউ প্রশ্ন করে আপনি কিভাবে ক্লাস নেন, আই ক্যান সে দ্যাট আই টেক ক্লাস ওভার অনলাইন। হ্যাঁ, অথবা থ্রু অনলাইন ওভার দ্য গুগল মিট। এভাবে কিন্তু কথাগুলো বলা যায়। তো এখানে বাংলা দেওয়া আছে, ইংলিশ দেওয়া আছে।
প্রত্যেকটা প্রেপোজিশনেরই। আপনাদের কাজ হচ্ছে আপনার নিজের দায়িত্বে, আমি ক্লাস শেষে পিডিএফ ফাইল রেকর্ড পাঠিয়ে দিব অনেক সুন্দর করে, অনেক ইনফরমেশন দিয়ে ফাইলগুলো সাজানো। আপনার নিজ দায়িত্বে একটু এটা প্র্যাকটিস করবেন, এটার জন্য টিচারের হেল্প নেওয়া লাগবে না। একবার একটু করে দেখেন, আপনারা পারবেন। এখানে 30টা প্রেপোজিশনের ব্যবহার দেওয়া আছে, তার ভিতর থেকে সব থেকে 12টা প্রেপোজিশন আমি আলাদা করে দিয়েছি। অ্যাটলিস্ট এই 12টা প্রেপোজিশন সম্পর্কে যদি কারো ক্লিয়ার কনসেপ্ট বা ধারণা থাকে, সে ল্যাঙ্গুয়েজটাকে সুন্দরভাবে শিখতে পারবে বা ডেভেলপ করতে পারবে। এটা আপনি একটু কাভার করে ফেলবেন, একটু নেওয়ার চেষ্টা করবেন। এখানে দেখেন একটা এক্সারসাইজ আছে, যেমন আই উইল টেক আ ক্লাস ড্যাশ, এটা AM ড্যাশ 10 PM, বাট কি বলছে, ও আচ্ছা, ড্যাশ 10 PM ড্যাশ মানডে। তাহলে এখানে কি হবে, আই উইল টেক আ ক্লাস সার্টেন টাইমের আগে অ্যাট প্রেপোজিশন বসে, সো অ্যাট 10 PM, আর ডে অর ডেট এর আগে অন বসে, অন মানডে। হি লিভস ড্যাশ বাংলাদেশ ড্যাশ ঢাকা। তাহলে বড় জায়গার আগে ইন বসবে, হি লিভস ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। হি লিভস ইন বাংলাদেশ অ্যাট ঢাকা। ঢাকা ইজ ড্যাশ কিলোমিটার ফ্রম হেয়ার, দূরত্ব বা ডিস্টেন্স বোঝাতে অ্যাট এর ব্যবহার হয়। ঢাকা ইজ 200 কিলোমিটার ফ্রম হেয়ার। ঢাকা ইজ 200 কিলোমিটার ফ্রম হেয়ার। ঢাকা ইজ ড্যাশ দ্য বুড়িগঙ্গা। ঢাকা ইজ অন দ্য বুড়িগঙ্গা। ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। নদীর তীর বোঝাতে অন বসে। তাহলে দেখছেন, এরকম অনেক অনেক এক্সারসাইজ আছে, আমি দেখাবো, করাবো। প্রেপোজিশন নিয়ে কনফিউশন থাকবে না। আরেকটা কথা বলে রাখি, আমার কোর্সে, আমার ক্লাসগুলোতে আমি প্রচুর প্যাসেজ নিয়ে কাজ করি, প্যাসেজ অ্যানালাইসিস করে থাকি। তো যখন বিভিন্ন প্যাসেজ আমি অ্যানালাইসিস করব, সেখানে যে প্রেপোজিশন গুলো থাকবে, আমি আপনাকে স্মরণ করাই দিব যে দেখেন, এইখানে এই প্রেপোজিশনের ব্যবহার কিন্তু এই কারণে হচ্ছে। এভাবে ডে বাই ডে ডেভেলপমেন্টের মাধ্যমে জায়গাটাকে দ্রুত সময়ের ভিতর কাভার করতে পারবেন। এগুলো কিন্তু একদিনে কাভার করা যায় না, একদিনে মনেও রাখা যায় না। বাট আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, ক্লাস শেষে রেকর্ড এবং পিডিএফ ফাইল দিলে আপনারা নিজেরা একটু দেখে আসেন, একবার একটু পড়ে আসেন। দেখবেন খুব ভালো একটা কনসেপ্ট আপনাদের প্রেপোজিশনের উপরে চলে আসবে। আমি কি আপনাদেরকে বোঝাতে পারলাম কি বলছি? প্রেপোজিশনটা একটু আপনারা ভালোভাবে কভার করার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। কথা ক্লিয়ার? Yes, sir. Yes, sir. Yes, 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 yes. এরপর দেখেন, আমি একটু রিডিং প্যাসেজের ভিতর যাব এখন, একটু ওয়েট করেন। আমরা অনেকে ইংলিশে প্যাসেজ রিড আউট করি, বাট প্যাসেজ পড়ে একটা সেন্টেন্স বা বাক্যের অ্যাকচুয়াল অর্থটা বুঝি না, অ্যাকচুয়াল মিনিংটা বুঝি না। তো সেটা কিভাবে বুঝবেন আমি বলবো। আর লাস্ট টাইম আমি সবাইকে জানিয়ে রাখতেছি যে আগামীকাল থেকেই পেইড কোর্সের ক্লাস শুরু হবে। যাদের এখনো পর্যন্ত অ্যাডমিশন নেওয়ার বা ভর্তি হওয়ার ইচ্ছা আছে, আগামীকাল সন্ধ্যার ভিতরে ভর্তি কনফার্ম করবেন। তাহলে একদম শুরু থেকে ধারাবাহিকভাবে পেইড কোর্সের ক্লাসগুলো করতে পারবেন। কারণ শুরু থেকে করলে ধারাবাহিকতা মেনটেন করা যায়, একদম প্রথম থেকে সবকিছু শেখা যায়। 2,000 টাকা কোর্স ফি, যারা পারবেন একবারে দিবেন, যারা পারবেন না 1,000 টাকা অ্যাডভান্স করেও পেইড কোর্সের ক্লাস শুরু করতে পারবেন। এই সুযোগটা আমি দিয়ে থাকি, এটা আমি রাখি, এটা আমি রাখছি। আহ যারা করতে চান জানাবেন। 3 মাসের কোর্স, 3 মাসের ভিতরে আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন। যদি তার থেকেও বেশি সময় লাগে, সেটাও আপনি পাবেন। তার জন্য আলাদাভাবে আপনার কোনো কোর্স ফি দিতে হবে না। টোটাল কোর্স ফি 2,000 টাকা। এর ভিতরে আপনি যতদিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হন থাকতে পারবেন। কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর আমি ক্লাসগুলো নিব। ইভেন যারা একদম দুর্বল আছেন, একদমই দুর্বল, তারাও করতে পারবেন। কারণ সেইভাবে একদম বেসিক থেকেই সবকিছু শুরু করব, প্র্যাকটিক্যাল ওয়েতে দেখাবো। বেসিক গ্রামার, স্পোকেন, রাইটিং সুন্দরভাবে আপনি কাভার করতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। সেইভাবেই প্রত্যেকটা ক্লাস আমি নিয়ে থাকি, এবং যারা পেইড কোর্সে আসবে সেখানে আরো ওয়েল এনভায়রনমেন্টে প্রত্যেকটা ক্লাস করতে পারবেন। এবং যেটা বললাম যে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যা কিছু দরকার, প্রত্যেকটা বিষয় আপনারা সেখান থেকে কভার করতে পারবেন, ডেভেলপ করতে পারবেন। এটা আমি আপনাদের করিয়ে দিব। এরপর দেখেন, যেটার কথা বলছিলাম, এখানে একটা প্যাসেজ আছে। এই প্যাসেজটা একটু বোঝার চেষ্টা করেন তো, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন তো, আপনারা পারেন কিনা। খুবই সহজ একটা প্যাসেজ, কিন্তু কাহিনীটা অনেক ভালো। অর্থাৎ এখানকার যে ভোক্যাবুলারি গুলো আছে, সিম্পল ভোক্যাবুলারি, কঠিন না। দেখেন, যারা ইংলিশে স্পিকিং করতে পারেন না, যারা কথা বলতে পারেন না, কেন পারেন না জানেন? আপনার মুখ দিয়ে আপনি কথা বের করেন না তাই পারেন না, আপনি কথা বলেন না তাই পারেন না। আপনাকে বলতে হবে। এখন আপনি বলতে পারেন আমি তো শব্দ অর্থই জানি না, আমি তো উচ্চারণই করতে পারি না।
আমি তো ভোকাবুলারি বা আমি তো টেন্স এগুলো বুঝি না, তো আমি কিভাবে শুরু করব? আমি তো শুরু করার জায়গাটাই তো আমি জানি না, তো কি করব? দেখেন, ইংলিশ একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা, এটা রিপিটেশনের মধ্যে আসে। হ্যাঁ, এই যে ভাষাটা আমরা শিখি না, এটা মাস্টার্স এর লিঙ্গুইস্টিক কোর্সের একটা টপিক আছে, অ্যাকুইজিশনের মাধ্যমে শেখা। অর্থাৎ অ্যাকুইজিশন মানে আপনার ব্রেন আপনাকে সিগন্যাল দিবে যে কিভাবে আপনি একটা ভাষাকে শিখবেন। বিষয়টা কেমন আমি আপনাকে বলি। এই যে আপনারা ইংরেজি শিখছেন, আমি আপনাদেরকে ইংরেজিটা শেখাচ্ছি, কথাটা বোঝেন। আমি কি শেখাচ্ছি? আমি গ্রামার দেখাচ্ছি, স্পোকেন দেখাচ্ছি। এগুলোকে গ্রামার ট্রান্সলেশন মেথড বলা হয়, জিটিএম। এই মেথডে আমি এগোচ্ছি বা শেখাচ্ছি। অর্থাৎ কত ইনফরমেশন আপনার লাগতেছে, কত তথ্য আপনার লাগতেছে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ভার্বের অমুক ফর্ম তমুক ফর্ম, অনেক কিছু লাগে না? অনেক কিছু আমাদের প্রয়োজন হচ্ছে না ইংলিশে কথা বলতে গেলে, ফ্রি হ্যান্ড রাইটিংটা ডেভেলপ করতে গেলে বা শিখতে গেলে? বাট এই ল্যাঙ্গুয়েজটা সত্যিকার অর্থে শেখার ওয়েটা কেমন জানেন? শেখার ওয়েটা হচ্ছে অ্যাকিউজিশনের মাধ্যমে শেখা, অ্যাকুইজিশন। অর্থাৎ আপনাকে আহ ওইভাবে রিসার্চ করতে হবে না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এইরকম বলতে হবে না। অ্যাকুইজিশন জিনিসটা কি? মানুষ সাঁতার শেখে না? আপনারা সাঁতার কাটতে পারেন যান, সাঁতার শিখতে গেলে কি আপনার গ্রন্থগত কোনো বিদ্যা লাগে? কোনো সংজ্ঞা পড়া লাগে? কোনো থিওরি পড়া লাগে? পানির মাপ জানা লাগে? নাকি বলা লাগে যে এতক্ষণ দম ধরে রাখতে হবে, হাত এতক্ষণ নাড়াতে হবে, পা এতক্ষণ দাপাদাপি করতে হবে? মানুষ সাইকেল চালানো শেখে না? সাইকেল চালানোটা কিভাবে শেখে? এটা ব্রেইনে সিগন্যাল দেয়। যার একবার কন্ট্রোলে এসে যায় সাইকেল, সে কি আর কখনো ওইটা থেকে আহ, ইয়ে হতে পারে, ফেল করতে পারে? সে কিন্তু শিখেই যায়। তো সাইকেল চালাতে গেলে কি আপনার অন্য কোনো ধরনের ব্রেনের প্রয়োজন হয়, বা কোনো পড়ালেখার প্রয়োজন হয়, কোনো কিছু জানার প্রয়োজন হয়? না, এই জিনিসটা অটোমেটিক্যালি সিগন্যাল দেয়। এই ল্যাঙ্গুয়েজ বিষয়টাও এরকম। বাট আমরা সেভাবে না এগোয়ে আমরা প্রাচীন কাল থেকে, এনসিয়েন্ট পিরিয়ড থেকে এই জিটিএম ফলো করে শেখার অভ্যাস বলে আমরা এটা করে আসি, যার কারণে ল্যাঙ্গুয়েজটাকে আমরা অনেক কঠিন মনে করে ফেলি। আমরা ভাবি যে ইংরেজি ভাষা কি না কি জিনিস, কতটা কঠিন জিনিস, আমি পারবো না, আমার দ্বারা হবে না। কিন্তু না, এই যে আমি আপনাদের যেগুলো দেখাচ্ছি, এখানে আপনারা যা দেখছেন, আমি সবকিছুই একদম প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করব। রিয়েল লাইফ এক্সাম্পলের মাধ্যমে, প্র্যাকটিক্যাল কনভারসেশন প্র্যাকটিসের মাধ্যমে আমি আপনাদেরকে ভাষাটা শেখাবো। এটা যারা ভর্তি হয়েছেন আজকেও, আমি কিন্তু অলরেডি মানে হোয়াটসঅ্যাপের প্রাইভেট যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা সেটা করে ফেলেছি। যারা অ্যাডমিশন নিয়েছেন তাদেরকে আমি লিঙ্কও দিয়ে দিয়েছি জয়েন করার জন্য। আগামীকাল থেকে ওই গ্রুপেই ক্লাসগুলো শুরু হবে। তো কতটা প্র্যাকটিক্যালি করতে পারেন, ল্যাঙ্গুয়েজটা ডেভেলপ করতে পারবেন আপনি, সেটা ইমাজিন করতে পারবেন ক্লাসগুলো করলে। আচ্ছা, তো যেটার কথা বলছিলাম, এইখানে একটা গল্প আছে, এই গল্পটা আমি একটু পড়বো। প্রত্যেকে একটু এটা মনোযোগ দিয়ে দেখবেন, শোনার চেষ্টা করবেন, নেওয়ার চেষ্টা করবেন। কেন এটা নিতে বলছি আপনাদেরকে জানেন? আমরা শুধু পড়ি, বাট অ্যাকচুয়াল অর্থটা বুঝি না। তো অর্থটা আপনাকে বুঝতে হবে, তার জন্যই আমি বলছি যে এটা একটু নেওয়ার চেষ্টা করেন। এখন দেখেন, প্রথমত এই জায়গাটাতে কি বলছে। একদম ফার্স্ট যে কথাটা এই জায়গাটাতে বলছে, সেটা হচ্ছে, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, একটা মিনিট, জাস্ট ওয়েট আ মিনিট। প্রথম যে কথাটা এই জায়গাটাতে বলছে দেখেন, রাজু অ্যান্ড শোভন আর ভেরি গুড ফ্রেন্ডস। রাজু এবং শোভন খুবই ভালো বন্ধু। হ্যাঁ, তাহলে আমরা অনেকে মনে করি কি, যে একটা সেন্টেন্স বা বাক্যে অ্যাম ইজ আর থাকলেই মনে হয় সেটা কন্টিনিউয়াস টেন্স। বাট এখানে আর ছাড়া আর কোনো ভার্ব নেই। এটা বি ভার্বের একটা সেন্টেন্স, বি ভার্বের প্রেজেন্ট ফর্ম। অর্থাৎ বাংলাটা কি, রাজু এবং শোভন খুবই ভালো বন্ধু তাদের স্কুল জীবন থেকে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। সাবজেক্টের পর ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম এখানে দেওয়া আছে। নাও দে ডু ডিফারেন্ট জবস ইন ডিফারেন্ট সেক্টর। এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন ভিন্ন জায়গায়। কি বলছে? এখন তারা ভিন্ন চাকরি করে ভিন্ন ভিন্ন জায়গায়। তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। টুডেই, আজ, দে মিট ইচ আদার আফটার 3 ইয়ার্স। আজ তারা একে অন্যের সাথে দেখা করে বা মিট করে 3 বছর পর। কত বছর পর তারা দেখা করে?
3 বছর পর। দেখেন এই ইচ আদার এবং অন অ্যানাদার, এটাকে বলা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। এই দুইটা দুইজনের মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে ইচ আদার বসে, দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝাতে অন অ্যানাদার বসে। দে আর ভেরি হ্যাপি টু মিট ইচ আদার আফটার আ লং পিরিয়ড। তারা খুবই খুশি একে অন্যের সাথে দেখা করতে পেরে অনেক দিন পর। তারা খুবই খুশি একে অন্যের সাথে দেখা করতে পেরে অনেক দিন পর। তারপর কি বলছে দেখেন, আফটার সো মেনি টক্স। দেখেন এটা কোনো সেন্টেন্স না, এখানে কোনো ভার্ব নেই, এটা জাস্ট একটা ফ্রেজাল ওয়ার্ড, অর্থাৎ একগুচ্ছ ওয়ার্ড একটা নির্দিষ্ট মিনিং দেয়। আফটার সো মেনি টক্স এর বাংলা অর্থটা কি তাহলে? যে অনেক কথা বলার পর, অনেক কথা বলার পর। রাজু সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস। রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলল। রাজু সাবজেক্ট, সে মানে বলার পাস্ট ফর্ম সেইড। তাহলে এটা কোন টেন্সের সেন্টেন্স? পাস্ট ইনডিফিনিট টেন্স। বোঝার চেষ্টা করেন। রাজু সেইড, রাজু সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস। রাজু তার মুখে একটা হাসি নিয়ে বলল, হাউ ইজ রূপা? রূপা কেমন আছে? কি বলছে? হাউ ইজ রূপা? রূপা কেমন আছে? কথা বোঝেন? শোভন সেইড উইথ আ শাই। তাহলে সে থেকে সেইড, পাস্ট টেন্স কিন্তু। শোভন একটা শাই নিয়ে বললো, শাই মানে একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, আই ডোন্ট নো হাউ শি ইজ নাও। আমি জানি না সে এখন কেমন আছে। কি বলছে? আই ডোন্ট নো হাউ শি ইজ নাও। আমি জানি না সে এখন কেমন আছে। আই উইশ শি মে স্টে বেটার দেন আই। আমি চাই সে আমার চেয়ে ভালো থাকুক। আই উইশ শি মে স্টে বেটার দেন আই। আমি চাই সে আমার চেয়ে ভালো থাকুক। এবার বলছে, হোয়াট আর ইউ সেইং? তুমি কি বলছো? এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হোয়াট আর ইউ সেইং? বলছে ডিডেন্ট ইউ ম্যারি হার? তুমি তাকে বিয়ে করনি। এটা কিসের স্ট্রাকচার জানেন? পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। তুমি বিয়ে করেছিলে, ইউ ম্যারিড হার। ইউ ম্যারিড ভি টু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। তুমি বিয়ে করনি, ইউ ডিডেন্ট ম্যারি। তুমি কি বিয়ে করেছিলে? তুমি কি বিয়ে করেছিলে? ডিড ইউ ম্যারি? তুমি বিয়ে করনি, ডিডেন্ট ইউ ম্যারি। এইবার কি বলছে দেখেন শোভন, আই অলওয়েজ লাইকড। লাইক মানে কি? আমরা জানি পছন্দ করা, কিন্তু লাইকের মানে শুধু পছন্দ করা না, লাইকের মানে কিন্তু চাওয়াও হতে পারে। দেখেন ওয়ান্ট মানে চাওয়া, উইশ মানে চাওয়া, ডিজায়ার মানে চাওয়া, উড লাইক টু এর মানেও চাওয়া, ভদ্রতার কাছে সাথে কিছু চাওয়া। আর এই লাইক এর মানেও চাওয়া। আই অলওয়েজ লাইক টু ম্যারি হার। ম্যারি বিয়ে করা, টু ম্যারি বিয়ে করতে, ইনফিনিটিভ এটাকে বলা হয় টু প্লাস বি অন, অর্থাৎ আমি সর্বদা তাকে বিয়ে করতে চেয়েছিলাম, বাংলাটা এরকম। বাট ফাইনালি কিন্তু অবশেষে সে ডিডেন্ট ম্যারি মি, সে আমাকে বিয়ে করেনি। বিয়ে করেনি বাংলাটা কেমন কিন্তু বলেন তো? সে আমাকে বিয়ে করেনি। আমি যদি বলতাম বিয়ে করেছিল, শি ম্যারিড মি। বিয়ে করেনি, শি ডিডেন্ট ম্যারি মি। বলছে, আই কান্ট বিলিভ। কে বলছে? রাজু বলছে, আমি বিশ্বাস করতে পারছি না। ক্যান নট প্লাস ভি ওয়ান, মডালার সেন্টেন্স। শি সেইড মি সেভারাল টাইমস, সে অনেকবার আমাকে বলেছিল, শি লাভস ইউ মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। সে পৃথিবীর যে কারো চেয়ে তোমাকে অনেক বেশি ভালোবাসে। শি অলসো সেইড মি দিস টক্স থাউজেন্ড টাইমস। সে কথাগুলো হাজারবার আমাকে বলেছিল। প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরে দেখেন ভার্ব আছে। ইট সিমস টু মি, এটা কিন্তু আবার প্রেজেন্ট টেন্স আছে, নট পাস্ট। অর্থাৎ এটা আমার কাছে মনে হয়। সিম মানে কি? মনে হওয়া। এটা আমার কাছে মনে হয়। শি সেইড দিস টক্স, সে কথাগুলো বলেছিল, উইদাউট নোয়িং হোয়াট লাভ ইজ অর শি লাইড, না জেনে ভালোবাসা কি, অথবা সে মিথ্যা বলেছিল। লাই মানে মিথ্যা বলা, লাইড। হার ইনোসেন্ট লুকিং ফেস, তার যে নিরীহ চেহারাটা, ইজ স্টিল ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস, এখনো আমার চোখের সামনে ভাসছে। হার ইনোসেন্ট লুকিং ফেস ইজ স্টিল ফ্লটিং ইন ফ্রন্ট অফ মাই আইস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ইট ইজ হার্ড টু বিলিভ, এটা বিশ্বাস করা কঠিন। অ্যান ইনোসেন্ট লুকিং গার্ল লাইক হার মে লাই, তার মতো একটা নিরীহ মেয়ে মিথ্যা বলতে পারে। মেয়ে মানে কি? পারা। লাই মানে মিথ্যা বলা। মেয়ে লাই মানে মিথ্যা বলতে পারে, এটা পসিবিলিটি অর্থে, সম্ভাবনা অর্থে এখানে লেখা হয়েছে। শোভন সেইড, শোভন বলল, আই বিলিভড হার, আমি তাকে বিশ্বাস করেছিলাম। বিলিভ থেকে বিলিভড, দেখেন এই ভার্বের দিকে খেয়াল রাখেন। আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম। ড্রিম মানে স্বপ্ন দেখা। আই ড্রিমড উইথ হার আ লট, আমি তাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম। বাট মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, কিন্তু আমার স্বপ্ন সত্য হয়নি। এখন বলেন তো, আমি যদি বলতাম যে আমার স্বপ্ন সত্য হয়েছিল, তাহলে আমার ইংলিশটা কি হতে পারতো? আমার স্বপ্ন সত্য হয়েছিল, এই বাক্যটা ইংলিশ কি হবে? আমি বলছি মাই ড্রিমস ডিডেন্ট কাম ট্রু, আমার স্বপ্ন সত্য হয়নি। কিন্তু যদি বলি হয়েছিল, তাহলে
বলেন কি হতে My পারে? dreams come true. মাই ড্রিমস, তখন এরকম হতো, কাম না, কেম ট্রু। কামের ফার্স্ট ফর্ম কি? কেম। ভি টু কি? কেম। আমরা ইংলিশ পারি না কেন? থার্ড ক্লাসে বা ফোর্থ ক্লাসে বলছিলাম, শুধুমাত্র ভার্বের সঠিক ফর্ম না জানার কারণে। ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, যে যত বেশি ভার্ব সম্পর্কে ধারণা রাখবে, সে টাইম অনুযায়ী ভার্বের ফর্মটাকে একটা বাক্যে ব্যবহার করতে পারবে, সে তত দ্রুত ইংলিশ এক্সপার্ট হতে পারবে। রাজু সেই, রাজু বলল যে ওয়াই ডিড শি ডু লাইক দ্যাট, সে কেন এমনটা করলো। অর্থাৎ এই যে রূপা যে তোমার সাথে নেই, সে কেন এমনটা করেছে তোমার সাথে, কেন সে এরকম করলো। এটা পাস্ট ইনডিফিনিট টেন্সের ডাবল ওয়ার্ড যুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্স। বলছে আই ডোন্ট নো হোয়াই, আমি জানি না কেন। রাজু সেইড ওয়ার শি ইজ নাও, সে এখন কোথায়। শোভন সেইড শি ম্যারিড দ্য অনলি সান অফ দ্য রিচেস্ট ম্যান অফ আওয়ার ভিলেজ। দেখছেন, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ভি টু বসে, ম্যারিড, সে বিয়ে করেছিল আমাদের গ্রামের একমাত্র ধনী লোকের ছেলেকে। হিজ নেম ইজ রবি, ইউ নো হিম। তার নাম রবি, তুমি তাকে চেনো। এইবার কি বলছে দেখেন, ডাব্লিউ ওয়ার্ড যুক্ত নেগেটিভ ইন্ট্রোগেটিভ সেন্টেন্স পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার, ওয়াই ডিডেন্ট ইউ ট্রাই টু স্টপ হার। এই বাক্যটার অর্থ কি? কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না, কেন তুমি তাকে থামানোর চেষ্টা করলে না। বলছে আওয়ার রিলেশনশিপ ওয়াজ গোয়িং ওয়েল, আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল। সাবজেক্ট কি? আওয়ার রিলেশনশিপ। ওয়াজ গোয়িংটা কি? ভার্ব। কোন টেন্স তাহলে? পাস্ট কন্টিনিউয়াস। আমাদের সম্পর্কটা ভালো যাচ্ছিল, সাডেনলি হঠাৎ করে সে রিডিউস টকিং টু মি ওভার মোবাইল ফোন, সে আমার সাথে মোবাইলে কথা বলা কমিয়ে দিয়েছিল। দেখেন, টক মানে কথা বলা, টকিং, এটা দেখে অনেকে মনে করতে পারে কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট এখানে রিডিউসটা মেইন ভার্ব, পাস্ট টেন্সে আছে, টকিংটা একটা জেরান, অ্যাজ আ পার্টস অফ স্পিচ সেটা একটা নাউনের কাজ করে, স্থির অবস্থা প্রকাশ করে। ভার্বের মতো দেখতে হলেও সেটা মূলত কোনো অ্যাকশন দিচ্ছে না, সাবজেক্টের পরে বসছে না। এটাকে বলা হয় জেরান্ড বা অ্যাজ এ পার্টস অফ স্পিচ নাউন। শি অলসো রিডিউসড মিটিং মি, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল, সে আমার সাথে দেখা করাও কমিয়ে দিয়েছিল। আই ডাউটেড সামথিং রং অ্যান্ড আই আস্কড হার, আমি সন্দেহ করেছিলাম কিছু একটা ভুল হচ্ছে এবং জিজ্ঞাসা করেছিলাম তাকে, হোয়াটস রং উইথ ইউ, তোমার কি সমস্যা। শি সেড এভরিথিং ইজ অল রাইট, সে বলেছিল সবকিছু ঠিক আছে। কিপিং হ্যান্ড অন শোভন সোলজার, দেখেন, শোভনের কাঁধে হাত রেখে রাজু লুকড অ্যাট হিজ আইস, রাজু তার চোখের দিকে তাকালো। টিয়ার্স ট্রিকলড ফ্রম হিজ আইস, তার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়েছিল। রাজু সেইড উইথ টিয়ার্স ইন আইস, রাজুর চোখে পানি নিয়ে বলল, বাট শি কন্টিনিউড টু বি চেঞ্জড, সে পরিবর্তন হতেই থাকলো। ইট ওয়াজ ভেরি পেইনফুল টু টেক আর চেঞ্জেস ইজিলি, এটা খুবই কষ্ট বা যন্ত্রণাদায়ক তার এই পরিবর্তনটা মেনে নেওয়া। শোভন ওয়াজ উইপিং, শোভনও কাঁদতেছিল। রাজু ট্রাইড টু কনসোল শোভন, রাজু শোভনকে থামানোর চেষ্টা করেছিল, রাজু শোভনকে থামানোর চেষ্টা করেছিল। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন, কিন্তু পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার মতো। বাট নো কনসোলেশন ইন দ্য ওয়ার্ল্ড ওয়াজ এনাফ টু রিমুভ হিজ পেইন, পৃথিবীতে কোনো সান্ত্বনাই যথেষ্ট ছিল না তার কষ্টটা দূর করার মতো। শোভন সেইড উইথ টিয়ার্স অন হিজ আইস, শোভন তার চোখে পানি নিয়ে বলল, শোভন তার চোখে পানি নিয়ে বলল, আই ওয়াজ ওয়েটিং ফর গেটিং হার ব্যাক অ্যাজ লাইক অ্যাজ শি ওয়াজ ইন আর্লিয়ার ডেজ, আমি তার ফিরে আসার প্রতীক্ষা করছিলাম যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। আই ওয়াজ, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, ওয়েটিং ফর গেটিং, I was waiting for getting her back as like as she was in earlier days, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল, যেমনটা সে আগের দিনগুলোতে ছিল। বলছে ডিড শি কাম ব্যাক নো মোর, বাংলাটা কি জানেন? পাস্ট টেন্স। ডিড শি কাম ব্যাক নো মোর, অর্থাৎ সে কি কখনোই ফিরে আসেনি, সে কি কখনোই ফিরে আসেনি। দেখেন, অ্যাফার্মেটিভ যখন হয় মেইন ভার্বের পাস্ট ফর্ম বসে, একটু বোঝার চেষ্টা করেন। বলছে শি কেম ব্যাক অন ডে, সে একদিন ফিরে এসেছিল। শি স্যাট বিসাইড মি টাচিং মাই বডি, আমার বডিতে টাচ করে সে আমার পাশে বসেছিল। আই লস্ট মাইসেলফ ইন জয়, আমি আনন্দে আত্মহারা হয়েছিলাম। আই লস্ট মাইসেলফ মানে আই মাইসেলফ, অর্থাৎ আমি নিজেকে নিজে হারিয়ে ফেলেছিলাম, নিজেকে নিজে হারিয়ে ফেলেছিলাম। আই গট দ্য মোস্ট প্রিসিয়াস থিংস ইন দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবীর সব থেকে মূল্যবান বস্তুটি পেয়েছিলাম। আই ফেল্ট লাইক দ্যাট আই গট মাই লস্ট ড্রিমস, আমি এমনটা অনুভব করেছিলাম যে, দেখেন,
এফ ডাবল এল, ফিল, এর পাস্ট ফর্ম হচ্ছে ফেল্ট। আমি এমনটা অনুভব করেছিলাম যে আমি আমার হারানো স্বপ্ন ফিরে পেয়েছি। বলছে হোয়াট ডিড শি সেই, সে কি বলেছিল? শি সেইড, সে বলেছিল, অ্যান আনএমপ্লয়েড বয় লাইক ইউ মে বি লাভ বাট মে নট বি ম্যারিড। তোমার মতো একটা বেকার ছেলেকে ভালোবাসা যেতে পারে, বিয়ে করা যেতে পারে না। মে বি প্লাস ভি থ্রি, এটা প্যাসিভের স্ট্রাকচার। বিকজ অনলি লাভ ক্যান নট মেক আ কাপল হ্যাপি, শুধুমাত্র ভালোবাসা একটা দাম্পত্যকে সুখী করতে পারে না। বিকজ লাভ ক্যান নট বি ইটেন, লাভ ক্যান নট বি ওন, ভালোবাসা খাওয়া যেতে পারে না, ভালোবাসা পড়া যেতে পারে না। সাবজেক্টকে ভালোবাসা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়, এই জন্য ক্যান নট বি প্লাস ভি থ্রি, এটা হচ্ছে মডেলের প্যাসিভের স্ট্রাকচার। বলছে আই ওয়াজ গ্রোন আপ ইন আ পুয়ার ফ্যামিলি, আমি একটা দরিদ্র পরিবার থেকে বেড়ে উঠেছিলাম। আই নো হাউ ক্রুয়েল অ্যান্ড হিডিয়াস পভার্টি ইজ। বাংলা কি জানেন? আমি জানি দারিদ্রতা কত কঠিন এবং নিষ্ঠুর। দ্যাটস ওয়াই আই ডিসাইডেড টু ম্যারি আ রিচ ম্যান, এ কারণে আমি একটা ধনী লোকের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। দেখেন, এই যে আমি পড়তেছি না, এতে আপনি আপনার অ্যাকচুয়াল বেনিফিটটা বুঝতে পারবেন না। বাট এগুলো কিন্তু আমি আমার ব্যাচের স্টুডেন্টস যখন আমার পেইড কোর্সে আসে তাদেরকে দিয়ে পড়াই। আপনি রিড আউট করেন, প্রোনাউন্সিয়েশন ঠিক করেন, ভোকাবুলারি ঠিক করেন, ভুল হলে আমি ধরাই দিব। আপনি যদি কাজ না করেন, আপনার ব্রেন দিয়ে যদি আইডিয়া জেনারেট না করেন, আপনার মুখ দিয়ে যদি কথা বের না করেন, আপনি কখনোই ল্যাঙ্গুয়েজটাকে ভালোভাবে শিখতে পারবেন না, প্রফেশনাল শিখতে পারবেন না। নিজে প্র্যাকটিস করতে গেলেই নিজের অ্যাকচুয়াল প্রবলেমটা বোঝা যায়, এবং সেইখান থেকে ওভারকাম করতে পারাটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শেখা। এটা আপনাদের পড়তে হবে। এটা পড়লে আপনারা বুঝতে পারবেন আমি কাজ করতেছি তেমন কিছু মনে হচ্ছে না, নিজেরা কাজ করলে বুঝতে পারবেন। হোয়াট ডিড ইউ সে টু হার, তুমি তাকে কি বলেছিলে? বাংলাটা কি বলেন তো? তুমি তাকে কি বলেছিলে? হোয়াট ডিড ইউ সে টু হার। বলছে আই হ্যাভ মেনি থিংস টু সে হার, আমার তাকে বলার অনেক কিছু ছিল, বাট আই কুডেন্ট সে হার এনিথিং, কিন্তু আমি তাকে কিছুই বলতে পারিনি। টিয়ার্স ট্রিকলড মাই আইস, আমার চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছিল। ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ, অর্থটা কি? কেন সেই বিষয়গুলো ভাবেনি তোমার প্রেমে পড়ার আগে, তোমার সাথে ভালোবাসার আগে? ওয়াই ডিডেন্ট শি থিঙ্ক অ্যাবাউট দিস থিংস বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ? শি নিউ, সে জানতো, ইউ আর অ্যান আনএমপ্লয়েড বয়, তুমি একটা বেকার ছেলে, বিফোর ফলিং ইন লাভ উইথ ইউ। আফটার হ্যাভিং রিলেশনশিপ ফর 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর, 5 বছর ধরে একটা সম্পর্ক থাকার পর, শি ক্যান নট সে লাইক দ্যাট, সে এমনটা বলতে পারে না, সে এমনটা বলতে পারে না। এই যে আফটার হ্যাভিং এ রিলেশনশিপ, এগুলো সবই ফ্রেজাল ওয়ার্ড, হ্যাঁ, পারফেক্ট পার্টিসিপল যেটাকে বলা হয়। দেখেন কি বলছে, আই সেড টু হার নাথিং, আমি তাকে কিছুই বলিনি। কামিং হোম, বাড়ি এসে, আই ক্রাইড টু মাস, আমি অনেক কেঁদেছিলাম। বাট সেইড নাথিং টু এনিওয়ান, কিন্তু কাউকে কিছু বলিনি। আই গেস শি ইজন্ট হ্যাপি, আমি মনে করি সে সুখে নেই। বলছে হাউ ডু ইউ নো দ্যাট, তুমি কিভাবে জানো এটা? বলছে শি চিটেড ইউ, সে তোমার সাথে প্রতারণা করেছে। আর চিট নেভার বি হ্যাপি, একজন প্রতারক কখনো সুখী হয় না। শি ক্যান বি এসকেপ ফ্রম আ ম্যান, বাট গড মাস্ট পানিশ হার, সে একজন মানুষের থেকে পলায়ন করতে পারে, বাট সৃষ্টিকর্তা অবশ্যই তাকে শাস্তি দিবে। এটাও মডেলের সেন্টেন্স। বলছে আই নেভার কার্স হার, কার্স মানে কি? অভিশাপ দেওয়া। আমি কখনোই তাকে অভিশাপ দেই না। আই অলওয়েজ প্রে দ্যাট শি মে বি হ্যাপি, আমি সর্বদা প্রার্থনা করি যে সে সুখে থাকুক, সে ভালো থাকুক। বলছে ডিডেন্ট ইউ ম্যারি, তুমি বিয়ে করনি? কে বলছে? রাজুকে বলছে, শোভন। নো, স্টিল আই ম্যারিড নো ওয়ান, মাই প্যারেন্টস আর লুকিং আ ব্রাইড ফর মি, অর্থাৎ আমার পিতামাতা আমার জন্য বউ খুঁজছে। আই থিঙ্ক ইউ শুড ম্যারি সুন, আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত, আমি মনে করি তোমার তাড়াতাড়ি বিয়ে করা উচিত। বলছে যে ইয়েস আই শুড, হ্যাঁ আমার উচিত, বাট আই হ্যাভ লস্ট মাই ব্লিপ ইন গার্লস, অর্থাৎ হ্যাভ প্লাস ভিতরি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমি হারিয়েছি আমার বিশ্বাস মেয়েদের প্রতি। আই হ্যাভ লস্ট মাই ব্লিপ, আই হ্যাভ লস্ট মাই ব্লিপ ইন গার্লস। হ্যাঁ, অল গার্লস আর নট লাইক হার, বলছে সব মেয়ে তার মতো নয়। স্টিল দ্যার ইজ সামওয়ান ইন দ্য ওয়ার্ল্ড হু অনার্স ট্রু লাভ, পৃথিবীতে এমনও কেউ কেউ আছে যারা সত্যিকারের ভালোবাসাকে সম্মান করে। ইয়েস আই বিলিভ দ্যাট, আমি এটা বিশ্বাস করি। হোয়াট অ্যাবাউট ইউ, ডিড ইউ ম্যারি, তুমি বিয়ে করেছিলে? তুমি বিয়ে করেছিলে? ইয়েস আই ডিড। শোভন said say something about her, বলছে শি ইজ ভেরি সিম্পল গার্ল, বাট হার সিম্পলিসিটি মেড হার গর্জিয়াস, সে খুবই সরল মেয়ে, কিন্তু তার সরলতা তাকে সুন্দর করে তোলে। বলছে হাউ ডাজ শি লুক অ্যাট, সে দেখতে কেমন? বলছে নট সো মাচ বিউটিফুল, বাট শি হ্যাজ আ ভেরি বিউটিফুল মাইন্ড, খুব সুন্দরী নয়, কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে, কিন্তু তার খুব সুন্দর একটা মন আছে।
বলছে বিউটি অফ, জাস্ট ওয়েট আ মিনিট, বলছে বিউটি অফ মাইন্ড ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান বিউটি অফ ফেস। অর্থটা কি? মুখের সৌন্দর্যের চেয়ে মনের সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ। বলছে ইয়েস ইউ আর রাইট, হার বিউটিফুল মাইন্ড লাভস মি মোর দ্যান এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। তার সুন্দর মন পৃথিবীর যে কোনো কিছুর থেকে আমাকে বেশি ভালোবাসে। বলছে ইউ আর আ ভেরি গুড পারসন, ইউ ডিজার্ভ সাচ আ ওয়াইফ। রাজু সেইড, অ্যাজ আ পারসন ইউ আর বেটার দ্যান আই। মানুষ হিসাবে তুমি আমার চেয়ে ভালো। আই হোপ ইউ উইল হ্যাভ আ দ্যান আই। আমি আশা করি তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে। বলছে প্রে লাইক দ্যাট, তেমনটা প্রার্থনা করো। আই হোপ ইওর প্রেয়ার উইল বি গ্রান্টেড। দ্য মোবাইল অফ রাজু ওয়াজ রিঙ্গিং, মানে রাজুর মোবাইলটা বাজতেছিল। ওয়াজ রিঙ্গিং, লুকিং এট দ্য মোবাইল স্ক্রিন, মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে রাজু সেইড, সেই মানে বলা, পাস্ট ফ্রম সেইড। রাজু বলল, আই হ্যাভ টু লিভ নাও ডিয়ার ফ্রেন্ড, আমার এখন যেতে হবে বন্ধু। কিসের সেন্টেন্স এটা জানেন? সেমি মডেলের। মাই ওয়াইফ ইজ ওয়েটিং ফর মি, আমার ওয়াইফ অপেক্ষা করছে আমার জন্য। প্রেজেন্ট কন্টিনিউয়াস। শোভন সেইড উইথ আ স্মাইল অন হিজ ফেস, ওকে গো, আচ্ছা যাও। আই উইশ ইউ বেস্ট অফ লাক ইন এভরি ওয়াক অফ লাইফ, জীবনের প্রতিটি ধাপে আমি তোমার শুভকামনা জানাই। রাজু স্টুড আপ, রাজু উঠে দাঁড়ালো। স্ট্যান্ড থেকে স্টুড, এই ভার্বের ফর্মের দিকে খেয়াল রাখতে হবে। আবারও বলছি, যে যত বেশি ভার্বের ফর্ম বলবে, বিশেষ করে পাস্ট ফর্ম সম্পর্কে আমাদের একটু ধারণা রাখতে হয়। রাজু স্টুড আপ, রাজু উঠে দাঁড়ালো, অ্যান্ড ওয়াক টু দ্য ওয়ে অফ হিজ হোম। শোভন স্টার্টেড অ্যাট হিজ ওয়াকিং ওয়ে অ্যাজ লং অ্যাজ ক্যান বি সিন, শোভনও তার হাঁটা শুরু করলো যত দূর পর্যন্ত দেখা যেতে পারে। তো এই যে প্যাসেজটা আমি পড়লাম, এই যে সেন্টেন্স গুলোর বাংলা পড়লাম, আমরা অনেকেই রিডিং পড়তে পারি, বাট একটা প্যাসেজ পড়ে অ্যাকচুয়াল বাংলা অর্থটা জানি না। বাট আপনি যদি 5-7টা প্যাসেজ এরকম প্র্যাকটিস করতে পারেন, আমার সামনে রিড আউট করতে পারেন, তাহলে কি হয়, আপনার রিডিং স্পিডটা ডেভেলপমেন্ট আসবে, ইনক্রিজ হবে, আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, নতুন ভোকাবুলারি থাকলে সেটা নিতে পারবেন। টেন্স আইডেন্টিফাই করা শিখতে হবে। আমি যে পড়তেছি, প্রত্যেকটা সেন্টেন্সে সাবজেক্টের পরে ভার্ব আছে, তো ভার্বটা দেখে বুঝতে হবে কোনটা পাস্ট টেন্স, কোনটা প্রেজেন্ট টেন্স, কোনটা পারফেক্ট টেন্স, কোনটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এটা আইডেন্টিফাই করতে হবে। আবার কোথায় ফ্রেজ আছে, কোথায় ক্লজ আছে, হ্যাঁ, প্রিপোজিশনাল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। এটা পড়লে আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার হবে, ভোকাবুলারি ডেভেলপমেন্ট হবে, রিডিং স্কিল বাড়বে। এরপর আপনি স্পিকিংটাও এখান থেকে ডেভেলপ করতে পারবেন। একটা গল্প পড়ে সেই গল্পের সামারিটা আপনি বলতে পারবেন, আপনার কতটুকু মনে থাকলো, আপনি কি পড়লেন, কি জানলেন, 4টা বা 5টা সেন্টেন্স অ্যাটলিস্ট আপনি আপনার নিজের মতো করে লিখেন এই গল্পটা থেকে, দেখবেন আপনি পারবেন। এই স্ট্র্যাটেজি, এই কৌশলগুলো আমি করাই। স্টুডেন্টসদেরকে কাজ করতে হবে, আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে, আপনার ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে। আপনি যদি কথা বলতে না পারেন, আপনি কখনো ভাষা শিখতে পারবেন না। আপনার বয়স 55, 60, 70 বছর হলেও আপনি ইংলিশ শিখতে পারবেন, ইংলিশে কথা বলতে পারবেন, যদি শুধুমাত্র প্র্যাকটিস করতে পারেন, রিপিট করতে পারেন। ঠিক আছে? ইমিটেশন যেটাকে বলা হয়, ইমিটেট করা, নকল করা, এটা করতে পারলে আপনি খুব ভালোভাবে ডেভেলপ করতে পারবেন। ইংরেজি ভাষা কঠিন না, এটা সহজ। আমরা নিজেরাই এটাকে কঠিন করে ফেলি। আবারও বলছি, এরকম 5-7টা প্যাসেজ যদি আপনি পারেন, এই যে আমার লেখা যে বইটা আছে, আজকে হয়তো অনেকের কাছে বইটা চলে গিয়েছে, যাওয়ার কথা আমি দেখিনি, বাট আজকে না গেলেও আগামীকালকে সবাই পেয়ে যাবেন। আমার এই বইটাতে কিন্তু এই রিডিং এর উপরে অনেকগুলো সেকশন আছে। দেখেন, রিডিং এর উপরে প্রায় 12টার মতো গল্প আছে, যে গল্পগুলো খুবই মোরাল থিংস রিলেটেড। রিডিং কততে যেন আছে, চ্যাপ্টার 40। এই দেখেন, চ্যাপ্টার 40-তে আপনার 10+ ইম্পর্টেন্ট স্টোরি ফর রিডিং প্র্যাকটিস। একটা বইয়ের ভিতরে আর কত কি দেওয়া যেতে পারে, ক্যান ইউ ইমাজিন দ্যাট? কিভাবে অ্যাপ্লিকেশন লিখবেন, কিভাবে লেটার লিখবেন, ইমেইল লিখবেন, প্যারাগ্রাফ লিখবেন, কম্পোজিশন লিখবেন, স্টোরি লিখবেন, সিভি লিখবেন, খুব সুন্দরভাবে ওয়েল অর্গানাইজড ওয়েতে আমি আমার এই বইটাতে সাজিয়ে দিয়েছি। একটা বইয়ের ভিতরে রাইটিং আছে, রিডিং আছে, আইএলটিএস এর 100+ টপিক আছে, কোশ্চেন প্লাস অ্যান্সার আছে, 100+ ইংলিশ টু ইংলিশ কনভারসেশন আছে, 15টার মতো বাংলা টু ইংলিশ কনভারসেশন আছে, 100+ মোস্ট ইউজফুল স্পোকেন রুলস, এবং তার সঙ্গে প্র্যাকটিক্যাল সেন্টেন্স এই বইটাতে দেওয়া আছে। বেসিক গ্রামার আছে আপনার, আর্টিকেল, কজেটিভ ভার্ব, বা যে প্রেপোজিশন, এই যা যা দেখালাম। স্পোকেনের জন্য যে মেইন আইটেম গুলো থাকে, টেন্স, মডাল, সেমি মডাল, প্যাসিভ, সবকিছু একদম সাজানো গোছানো পদ্ধতিতে ধারাবাহিকভাবে আমার এই বইটাতে আমি সাজিয়ে দিয়েছি, তুলে দিয়েছি। এটা যদি কেউ কাছে রাখতে পারে, সারা জীবনের একটা সম্পদ বা অ্যাসেট হয়ে কাজ করবে। এটার প্রাইস একটু বেশি, কারণ এটা আমার অনেক প্রিমিয়াম করে তৈরি করা বইটা।
বাট এটা সারা জীবনের একটা অ্যাসেট হয়ে থাকবে, আপনার নেক্সট জেনারেশনকে আপনি শেখাতে পারবেন, এতটুকু আমি বলতে পারি। সেইভাবে এটা তৈরি করা। হ্যাঁ, যেটা যারা নিতে চান তারা নিতে পারবেন। আর যে কথাটা আমি বলছি, এই যে রিডিং প্র্যাকটিসটা দেখালাম, এটা আমি করলে হবে না, আমি করলে আপনারা জিনিসটাকে বুঝতে পারবেন না বা গুরুত্ব দিতে পারবেন না, আপনাকে করতে হবে। আপনাকে দিয়েই আমি ক্লাসে প্র্যাকটিস করাবো, দেখবেন তখন আপনি পারবেন। ভাষা শিখবেন প্লেজারের সাথে, আনন্দের সাথে, কনফিডেন্টের সাথে। কঠিন কেন মনে হবে, কেন হার্ড লাগবে? ইংরেজিটা কঠিন না, সহজ, সহজ করে নিতে হবে। আচ্ছা, এখন আমি আরেকটা কনভারসেশন একটু শর্ট টাইমের ভিতর দেখাই দিই, যেহেতু আপনার রেগুলার ক্লাসগুলো করছেন। এই দেখেন, আমরা অনেকেই আছি টেন্সের স্ট্রাকচার জানি, জানি না, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। বাট আপনি প্র্যাকটিক্যাল সিচুয়েশনে যখন আসেন, প্র্যাকটিক্যালি যখন কনভার্সেশন বা কমিউনিকেশন করতে যান, তখন কনফিউশনে পড়ে যান, যে এরকম একটা সেন্টেন্স ভাবতেছি বা বলতে চাচ্ছি ইংলিশে, কোন টেন্স হবে, এটা না ওইটা। এই ধরনের কনভার্সেশন গুলো সলভ করলে ওই প্রবলেম থেকে ওভারকাম করা যায়। যেমন রিনা এবং টিনা, একটু মনোযোগ দিয়ে দেখেন, দুইজনের ভিতরে একটা কথোপকথন হচ্ছে একজন রোগীর বিষয়ে, অ্যাবাউট আ পেশেন্ট। রিনা বলছে টিনাকে, তোমার বাবা এখন কেমন আছে? তাহলে ইংলিশটা কি হতে পারে দেখেন তো, হাউ ইজ ইউর ফাদার নাও, তাই না? তোমার বাবা এখন কেমন আছে কি হতে পারে? রিপিট আফটার মি, হাউ ইজ ইউর ফাদার নাও, বলছে আগের চেয়ে ভালো, বেটার দ্যান বিফোর। কি বলতে পারি? বেটার দ্যান বিফোর। তাকে কে চিকিৎসা করছেন? দেখেন, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, করেছেন লেখা না কিন্তু, করছেন। তাহলে হু ইজ, TREAT, ট্রিট মানে চিকিৎসা করে, পাস্ট কন্টিনিউয়াস ফর্ম হচ্ছে ট্রিটিং। হু ইজ ট্রিটিং হিম, তাকে কে চিকিৎসা করছে, হু ইজ ট্রিটিং হিম। এরকম হবে কোশ্চেনটা। টিনা বলছে ডক্টর মান্না। রিনা বলছে তিনি কি বলছেন? বলেন তো এই বাক্যটা ইংলিশে কি হবে? তিনি কি বলছেন, এটা কোন টেন্স, কেউ বলতে পারবেন এটা কোন টেন্সে লেখা আছে? এনিওয়ান ক্যান সে দ্যাট? এটা কোন টেন্সে লেখা আছে? পারবেন কেউ বলতে? What did he say? Present continuous না, tense. এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস What টেন্স। did he? ডিড না, হোয়াট ডিড হি সে মানে তিনি কি বলেছিলেন, বাংলাটা এরকম হবে, তিনি কি বলেছিলেন, বাট তিনি কি বলছেন, তখন কি হবে? হোয়াট ইজ হি সেইং, হোয়াট ইজ হি সেইং। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তিনি কি বলছেন মানে কি বলিতেছেন। দেখেন, আমি কথাটা বোঝেন, আমরা আমরা শুধু সেন্টেন্স প্র্যাকটিস বা ট্রান্সলেট করব না, কম্পেয়ার করতে হয় একটার সাথে একটা। আমি যদি বলি তিনি কি বলেন, হোয়াট ডাজ হি সে, তিনি কি বলেছিলেন, হোয়াট ডিড হি সে, তিনি কি বলবেন, হোয়াট উইল হি সে, হোয়াট উইল হি সে। তাহলে তিনি কি বলছেন, হোয়াট ইজ হি সেইং। তিনি কি বলেছেন, বাংলাদেশে যদি এরকম থাকতো, তিনি কি বলেছেন, লয়কার যদি থাকতো, তিনি কি বলেছেন, হোয়াট হ্যাজ হি সেইড, হোয়াট হ্যাজ হি সেইড। এইভাবে কম্পেয়ার করা শিখতে হবে। টিনা বলছে তিনি বললেন যে তার যকৃৎ ঠিক মতো কাজ করছে না। এখানে দুটো ক্লজ আছে, দুটো ক্লজ মানে আলাদা দুটো সাবজেক্ট এবং ভার্ব। অর্থাৎ হি একটা সাবজেক্ট, বললেন পাস্ট টেন্স, হি সে মানে বলা, হি সেইড দ্যাট, তিনি বললেন যে, হিজ লিভার, যকৃৎ ইংরেজি কি? হিজ লিভার। এরপর করছে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ইজ নট ওয়ার্কিং বা হিজ লিভার ইজ নট ফাংশনিং ও বলতে পারেন। তারপর ঠিক মতো, প্রপারলি। বলেন তো কি বললাম? তিনি বললেন যে, হি সেইড দ্যাট his liver is not working properly. His liver is not working বা is not functioning properly. তাহলে এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, আচ্ছা বলেন তো আপনারা একদম, এই প্রপারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ? এনিওয়ান ক্যান সে দ্যাট? প্রপারলি শব্দটা কোন পার্টস অফ স্পিচ বলতে পারেন? Adverb. অ্যাডভার্ব, রাইট, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার, এলয় যুক্ত শব্দ। এবার রিনা বলছে তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না? বলেন তো এই বাক্যটার ইংলিশ কি? আপনারা অনেকেই টেন্স জানেন, বাট এই ধরনের সেন্টেন্স করতে গেলে আমরা প্রবলেম ফেস করি কেন? কারণ আমাদের ওই ট্রান্সফর্ম করে প্র্যাকটিস করার অভ্যাস নেই। বলতে পারবেন এটার ইংলিশ কি হবে? তাকে হাসপাতালে কেন নিয়ে যাচ্ছ না, কি হতে পারে? Why are you not taking him to the hospital? হ্যাঁ, কি হবে? Why are you not taking him to the hospital? রাইট। এই বাক্যটার ইংলিশটা হচ্ছে এরকম হবে, থ্যাংক ইউ সো মাচ ইশরাত কি লেখা, ইশরাত ফারিবা। ওকে, সো ওয়াই, আগে ডাবল ইউএস ওয়ার্ড, কেন, ওয়াই। এবার দেখেন, আর ইউ নট হবে একটা এখানে, ঠিক আছে? এটা নেগেটিভ ইন্ট্রোগেটিভ।
ওয়াই আর ইউ নট, অথবা আপনি কন্ট্রাস্ট বা সংক্ষেপে যদি বলেন স্পোকেনের ভাষায়, ওয়াই আরেন্ট ইউ, ওয়াই আরেন্ট ইউ, এরপর টেকিং হিম টু দা হসপিটাল, হসপিটাল, ওয়াই আরেন্ট ইউ টেকিং হিম টু দা হসপিটাল। হ্যাঁ, বলছে তিনি হাসপাতালের নাম শুনলেই ঘাবড়ে যান, ঘাবড়ে যাওয়া। হি গেটস, গেটস নার্ভাস, হি গেটস নার্ভাস, NERVO ইউএস, হি গেটস নার্ভাস। এইবার হাসপাতালের নাম শুনলেই দেখেন, এই কথাটা ফ্রেজ ব্যবহার করে বলতে পারেন, ক্লজ ব্যবহার করে বলতে পারেন। ক্লজ মানে সাবজেক্ট ভার্ব থাকে, ফ্রেজ মানে সাবজেক্ট ভার্ব থাকে না। যেমন হি গেটস নার্ভাস বাই হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল, হসপিটাল এটাকে বলা হয় ফ্রেজ। অথবা এই কথাটাকে কিন্তু আপনি এইভাবেও বলতে পারেন, হি গেটস নার্ভাস হোয়েন হি হিয়ার্স দ্য নেম অফ হসপিটাল। এটাকে কি বলা হয়? ক্লজ। বলেন তো কি বললাম? হি গেটস নার্ভাস বাই হিয়ারিং দ্য নেম অফ হসপিটাল, অথবা when he hears the name of hospital he gets nervous। এটা আপনি বলতে পারেন। রিনা বলছে তিনি কতদিন যাবত অসুস্থ আছেন, ফর হাউ লং হ্যাজ হি বিন ইল, বলছে গত 2 মাস। রিনা বলছে তার মুখটা খুব ফ্যাকাশে হয়ে গেছে, হয়ে গেছে কোন টেন্স? টেন্স বোঝেন? প্রেজেন্ট পারফেক্ট। হিজ ফেস হ্যাজ বিকাম পেল, ফ্যাকাশে ইংরেজি পেল বা fade. His face has been pale. His face has got pale. Become, been, got সবগুলোর মানেই হচ্ছে হওয়া। আমার মনে হয় কোনো বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করা উচিত। আই থিংক ইউ শুড কনসাল্ট উইথ এ স্পেশালিস্ট। বলছে বাবার কেবল ডক্টর মান্নাকেই বিশ্বাস, ফাদার জাস্ট বিলিভ ইন ডক্টর মান্না। কখনো কখনো ওষুধের চেয়ে বিশ্বাসটা ফলপ্রদ হয়। এই যে বাংলাগুলো দেখছেন, এটা দেখলে মনে হচ্ছে না অনেকটা কঠিন, হিবিজিবি, কিভাবে করব, ইংলিশ কিভাবে পারবো? সহজে করা যায়, কিন্তু আপনি করতে চান পারবেন না। আমি ইংলিশ বলে দিচ্ছি, আপনার কাছে সহজ মনে হচ্ছে। সামটাইমস beliefs can work like miracle better than medicine. What I have said. Sometimes belief can work like miracle better than medicine. ইনা বলছে তার ডাক্তার মান্নার চিকিৎসায় উন্নতি হয়েছে কি? হ্যাজ হি শোন এন ইমপ্রুভমেন্ট ইন দ্য ট্রিটমেন্ট অফ ডক্টর মান্না? বলছে ইয়েস, বাট হি নিডস টাইম টু রিকভার ফুললি। বলছে উনি ভালো হয়ে যাওয়ার পরও পর্যাপ্ত বিশ্রাম নিতে দাও, কাউকে কিছু করতে দেওয়া। লেট হিম টেক এনাফ রেস্ট আফটার রিকভারিং ফুললি। হোয়াট হ্যাভ সেইড, লেট হিম টেক এনাফ রেস্ট আফটার রিকভারিং ফুললি। এই যে বাংলা দেখতেছি ইনস্ট্যান্টলি আমার ব্রেনে চলে আসতেছে, আমি ইংলিশ বলতে পারছি। এইটা আপনাকে করতে হবে, আপনাকে এটা করা শিখতে হবে। আমি এখন বলতেছি আমার মতো করে, আপনি হয়তো খালি দেখেই যাচ্ছেন। এটা দেখে হয় না, নিজে যতক্ষণ না পর্যন্ত কাজটাতে হাত দিবেন, নিজে যতক্ষণ না পর্যন্ত প্র্যাকটিস করবেন, আপনি কখনোই ডেভেলপ করতে পারবেন না। এটা নিজের করতে হবে। আমি এতটুকু বললাম, এগুলো আমি করাই থাকি, এটা আপনারা করতে পারবেন। যারা পেইড কোর্সে আসবেন, একদম প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন। আমি আপনাদের প্র্যাকটিক্যাল ওয়েতে শেখাবো। আবারও বলছি, যারা এখনো পর্যন্ত আসতে চান জানাবেন। 2,000 টাকা কোর্স ফি, 1,000 টাকা অ্যাডভান্স করে শুরু করতে পারবেন। 3 মাসের কোর্স, সপ্তাহে 4 দিন ক্লাস, শনি সোম বুধ শুক্র, রাত 10টা থেকে 11টা, 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে। এই দুইটা নাম্বার আপনার নিয়ে রাখেন, 01997356957, 01938689196। আরেকটা কথা আমি আপনাদেরকে বলে রাখি, দেখেন আপনারা তো এই পর্যন্ত সবগুলো ফ্রি ক্লাস করেছেন, যতগুলো ক্লাস আমি নিয়েছি। যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, আমি একটা মেন্টরের অধীনে থেকে ল্যাঙ্গুয়েজটা শিখতে চাই, ধারাবাহিকভাবে এগোতে চাই, তারা আসতে পারেন, আপনি ব্যর্থ হবেন না। আপনি সম্পূর্ণরূপে বিশ্বাস এবং ভরসা রাখতে পারেন। আর আমি আমার জায়গা থেকে আমার ফুল রেসপন্সিবিলিটি নিয়ে আপনাদেরকে পড়াবো। আমি রেকর্ডটা অফ করি, না হলে অনেক লং হয়ে যাবে, তারপর কথা বলছি।